আজকে এই দুপুরটা যেন অগ্নি পরীক্ষার চেয়েও ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। যে মেয়েটি শৈশব কৈশোরে কেটেছে বইয়ের পাতায় আর শৌখিনতায়, রান্নাঘরে চৌকাঠ মোড়ানো, যার কাছে ছিল এক দুর্লভ ঘটনা, আজ তাকেই রান্না করতে হয়েছে। অনেক জল্পনা কল্পনা আর কসরত শেষে সে যখন খাবার পরিবেশন করলো, তখন ড্রয়িং রুমে বড় ঘড়ির কাঁটায় বেশ খানিকটাই গড়িয়ে গেছে। খাবার টেবিলে সবার গম্ভীর মুখশ্রবী আর থমথমে পরিবেশ দেখে নির্জানা বুঝতে বাকি রইল না যে কোথাও মস্ত বড় কোনো ভুল সে করে ফেলেছে। আষ্ট হয়ে টেবিলের এক কোণে দাঁড়িয়ে সে লক্ষ্য করলো সবার পাতে তার সহজে বানানো বিশেষ খাবার উঠেছে। সকাল থেকে এক প্রকার অনাহারে থাকা আলেখাকে কাল রাতে এক প্রকার জেদ করে টেবিলে এনেছে। টেবিলে বসার পর থেকেই আলেখা মুখবায়ে বিরক্তির রেখাগুলো স্পষ্ট হয়ে উঠেছিল। নিজের পাতের দিকে একবার তাকিয়ে তিনি অত্যন্ত তাচ্ছিল্যের সঙ্গে চোখ মুখ কুঁচকে নির্জানার দিকে চাইল। তার কণ্ঠের ঝরলোর বিদ্রূপ, বাহ, এই রান্নার জন্যই তো তোমাকে আস্ত একটা নেবেল দেওয়া উচিত বৌমা। বাঙালি পরিবারের দুপুরে ভাতের বদলে পান্তা খাওয়ার রেওয়াজ কবে থেকে শুরু হলো? তোমরা কি তোমরা কেউ কি এই বাড়িতে কখনো কাউকে দেখেছো? উপস্থিত সবাই বিস্ময়ক আলেখার দিকে তাকালো। তার ব্যবহারে মনে হলো নির্জানা সত্যিই অচেনা কেউ, সম্পূর্ণ অপরিচিত আগন্তুক। আলেখা প্রতিটি কথা যেন তপ্তি সীসার মতো নির্জানার কানে বিঁধল। সে অত্যন্ত অপ্রস্তুত হয়ে নিচু স্বরে আমতা আমতা করে বলল, মামি, আসলে আমি। বাকি কথাগুলো আর মুখে ফুটে বেরোলো না। আলেখার হাত তুলে তাকে থামিয়ে দিলেন এবং রুদ্ধ স্বরে শুধরে দিয়ে বললেন, উফ, মামি নয়, মা বা আম্মা বলে ডাকবে। আমাদের সম্পর্কে সজ্ঞান বদলেছে নির্জানা, সেটা মনে রেখো। আর তোমাকে নতুন বউ হিসেবে পরিবারের সবার জন্য দুপুরের খাবার তৈরি করতে বলা হয়েছিল, বিকেলের নাস্তা নয়। এটা ঠিক কি করেছো তুমি? আলেখা কাঠখোলা আর তীক্ষ্ণ ব্যাগবানে ঘরে বাতাস যেন ভারী হয়ে এলো। উপস্থিত সবাই জানতো আলেখা রেগে আছেন, তাই কেউ কথা বলার সাহস পেল না। নির্জানা বিস্ময়ক বিমূঢ় হয়ে কিছুক্ষণ স্তূপ হয়ে রইল। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে ধরা গলায় বলল, আই অ্যাম সরি। আসলে আমি একদমই রান্না করতে জানি না। অনেক রাত পর্যন্ত পড়ার অভ্যাস থাকায় মাঝরাতে খিদে পেলে আমি প্রায়ই নিজের জন্য পান্তা করে খেতাম। সহজ মনে হওয়ায় ভাবলাম সবার জন্য এটাই করি। তাছাড়াও ভাবিও বলেছিল যে কোনো একটা কিছু করলেই চলবে। তাই আলেখা তীক্ষ্ণ গলায় বলে উঠলেন, তাই নাকি? তোমার মায়ের কাছে মেয়েকে বিয়ের যোগ্য মনে হলো, অথচ শ্বশুরবাড়ি আসার আগে যে এসব ন্যূনতম কাজ শিখিয়ে দিতে হয় সেটা মনে ছিল না। কিছু না শিখিয়ে মেয়েকে আমার ছেলের ঘরে এভাবে ঝুলিয়ে দিল। কি ভেবেছিলেন তিনি? আমার ছেলে আর আমি কি সারা জীবন তোমাকে রান্না করে খাওয়াবো? নির্জানা মুহূর্তে পাথরের মতো জমে গেল। অপমানে আর বিস্ময়ক তার চোখের কোণে দুটো অশ্রুতে টলমল করে উঠল। মাথাটা নিচু করে সে নিজের কান্না লুকানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো। কাইয়েফ আর চোখে নির্জানার সেই অরাক্ত মুখ আর থরথর করে কাঁপা ঠোঁট জোড়া দেখলো, কিন্তু তার তো আজ সান্ত্বনা দেওয়ার কোনো অধিকারই নেই। সে শুধু নিজের মুঠোয় শক্ত করে বসে রইল। তবে কাল রাতের ভাবভঙ্গি দেখে সে আরো বেশি অবাক হলো। কাল রাত কোনো প্রতিবাদ তো করলই না, বরং তাক নির্বিকার চাহনিতে এক অদ্ভুত উপভোগের আভাস ফুটে উঠল। আরশাদ তালুকদার স্থির থাকতে পারলেন না, গম্ভীর কণ্ঠে ধমকে উঠলেন, আলেখা, তুমি কিন্তু এবার মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। এসব কি ধরনের কথা? একটা মেয়ের রান্নায় নাই জানতে পারে, সময় হলে সব শিখে যাবে। তাছাড়াও বাড়ির বউ কিছু একটা রেঁধেছে, সেটা তো বড় কথা। আলেখা দ্বিগুণ তেজে ফুঁসে উঠলেন, বাড়াবাড়িটা আসলে তুমি করছো। কবে থেকে তুমি সংসারের ভিতরে বিষিয়ে নাক গলাতে শুরু করলে? এই দায়িত্বটা আমার। তুমি তো বলেছিলে সব সিদ্ধান্ত আমি নেব, তুমি কিছু বলবে না। তাহলে আজ কেন প্রতিবাদ করছো? ও তোমার বোনের মেয়ে বলে? আশরাফ তালুকদার নিজেকে কিছুটা সংযত করলেন। এই মুহূর্তে কথা বাড়ানো মানে জ্বালান্ত আগুনের ঘি ঢালা। পরিস্থিতি বেগতিক মাজহা নরম স্বরে বললেন, আপা, এবারের মতো ক্ষমা করে দাও না। তাছাড়াও মৌনিতাও তো প্রথম দিন নুডলস রান্না করেছিল, আমরা কি অখুশি হয়েছিলাম? আলেখা মাজহার দিকে
কঠোর দৃষ্টিতে তাকালেন। মৌমিতা, তোমার বৌমা মাহজা, তুমি বড্ড সরল আর নরম মনের মানুষ, তাই সবাইকে প্রশ্রয় দাও। কিন্তু আমি তেমন নয়। আমার ছেলের বইয়ের দোষ গুণ আমি অবশ্যই বিচার করব। মাঝহার স্তব হয়ে গেলেন। দীর্ঘদিনের সংসারের আলেখা এই রুদ্রমূর্তি তিনি আগে কখনোই দেখেননি। বিশেষ করে মৌমিতাকে আলাদা করে তোমার বৌমা বলাটা তাকে বড্ড ব্যথিত করলো। দিব্য বিরক্ত হয়ে বলল, আম্মু প্লিজ, এবার অন্তত থামো। অনেক সময় আছে শাসন করার, পরে বলো। এখন কি তোমার মনে হয় না সবাইকে শান্তিতে খেতে দেওয়া উচিত? আলেখা দিব্যর কথা কোনো উত্তর দিলেন না। দিব্য ওপর জমানো অভিমান তার মনের পাহাড় সমান হয়ে আছে। তিনি ছেলের দিকে না তাকিয়ে মৌমিতাকে উদ্দেশ্য করে বললেন, আমি এসব ছাইপাশ খাবো না মৌমিতা। আর যা রান্না হয়েছে আমাকে তাই দাও। আমার এমনিতেও খিদে নেই। মৌমিতা নিঃশব্দে আলেখার সামনে থেকে পান্তার প্লেটটি সরিয়ে নিল। অন্য একটা প্লেট তাকে দিল। টেবিলে বাকিরা নির্জানার তৈরি করা খাবার মুখে দিতে শুরু করলো। আচমকায় কালরত মাত্র এক চামচ পান্তার মুখে দিয়েই এমনভাবে চোখ মুখ কুঁচকে ফেলল যেন কোনো বিষাদগ্রস্ত বস্তু তার রসনায় ঠেকেছে। পরক্ষণে সে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল। উপস্থিত সবার বিস্ময়িত দৃষ্টি তোয়াক্কা না করে সামনের প্লেটটা সজোরে ঠেলে দিয়ে বিরক্ত গলায় বলল, এসব অখাদ্য কোনো সুস্থ মানুষ খেতে পারে? আমার খাওয়ার রুচিটাই মাটি হয়ে গেল। আমি খাবো না। পুরো ডাইনিং হল মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। কাল রাতের এই অসংলন আর দৃঢ় আচরণে আরশাদ তালুকদার রাগে ফুঁসে উঠলেন। তার মুখমণ্ডল রক্তিম বর্ণ ধারণ করল। কিন্তু কাল রাত কাউকে কোনো কৈফিয়ত দেওয়ার অবকাশটুকু দিল না। তরিং পা ফেলে ঘর ছেড়ে বেরিয়ে গেল। কাব্য একটা দীর্ঘশ্বাস ফেলে হতাশ গলায় বলল, এই ছেলেটার সমস্যাটা কি? পান্তা মোটেও এতটা খারাপ হয়নি যে খাওয়া যাবে না। আমার তো বেশ ভালোই লাগছে। সত্যি নিজু অপূর্ব হয়েছে রে। কাব্য শেষ কথাটা নির্জানার দিকে তাকিয়ে একটু হেসে বলল, যাতে ওর ভেতরে ভাঙাচোরা মনটাকে একটু সান্ত্বনা দেওয়া যায়। দিব্য ভাইয়ের কথা সায় দিয়ে নির্জানার রান্নার প্রশংসা করলো। নির্জানা স্নান হেসে চট করে হাতে উল্টো পিঠে চোখে পানিটুকু মুছে নিল। ঠিক সেই মুহূর্তে কাইয়ুপ বসা থেকে উঠে দাঁড়ালো। কাব্য ভীষণ বিরক্ত হয়ে ধমকে উঠল, তোর আবার কি সমস্যা? তোর কাছেও যদি অখাদ্য মনে হয় তবে মুখের বলা দরকার নেই। চুপচাপ এখান থেকে দূর হ তো। কাইয়েব খুব নিচু স্বরে বলল, আমার খাওয়া শেষ, আর কিছু খাবো না। কথাটা বলে সে দ্রুত পায়ে সেখান থেকে প্রস্থান করলো। নির্জানা খেয়াল করলো কাইয়েফের প্লেটে যতটা পান্তা দেওয়া হয়েছিল তার সবটাই সে খেয়েছে। এতটুকু অপচয় করেনি সে। মাঝহা অবশ্য ছেলেকে আর জোর করলেন না। কাইয়েফের শরীরের অবস্থা এমনিতেও ভালো নয়। ভাবলেন হয়তো সত্যি তার আর কিছু মুখে তুলতে ইচ্ছে করছে না। কাল রাতের প্রকাশ্য অপমানী নির্জানার সামনে একটা গভীর ক্ষত তৈরি করলো। সাদা রঙের একটা দোতলা বাড়ির সামনে এসে থামলো দিব্যর গাড়ি। গাড়ি কাটা জানালা দিচ্ছে রাত গড়িয়ে। দিব্য গাড়ি থেকে নেমে নবনী আর দিয়াকে নামিয়ে দিয়ে গাড়িটা পার্ক করতে গেল। বাড়ির ছোট লোহার ফাটল থেকে শুরু করে বিশাল উঠোন পর্যন্ত আলোকসজ্জা, কৃত্রিম ফুলের সমাহার, দামি পর্দা আর সুসজ্জিত চেয়ার টেবিলে বিন্যাসে পুরো পরিবেশটা এক স্বপ্ননীল রূপ ধারণ করেছে। নবনীর বাড়িটা চেনা চেনা পথে তার স্মৃতি ধুলোবালি উড়েছে। দিব্য এসে ওদের পাশে দাঁড়ালো, বলল, কি হলো, ভেতরে চলো। নবনী শুধু নিঃশব্দে মাথা নাড়ালো। দিব্য এক হাতে দিয়ার ছোট নরম হাতটি ধরলো, অন্য বলিষ্ঠ বাহুটি বাড়িয়ে দিল নবনীর দিকে। চোখের ইশারায় তাকে সেই বাহু আঁকড়ে ধরার আমন্ত্রণ জানালো সে। নবনী আর কোনো সংকোচ করল না। দ্বিধাহীনভাবে দিব্যর বাহু জড়িয়ে ধরল। অতঃপর বাড়ির ভেতরে পা রাখলো। ভেতরে তখন অতিথিদের উপচের পড়া ভিড়। তাদের পৌঁছাতে বোধহয় কিছুটা বিলম্বন হয়ে গেছে। পরনে কুচকুচে কালো স্যুট প্যান্ট,
চোখে মুখে একরাশ উচ্ছ্বাস, কিন্তু দিব্য হাত ধরে তার অতি নিকটে দাঁড়িয়ে থাকা রক্তজবা রঙের শাড়িতে আবৃত নবনীকে দেখে অসীম যেন মাঝপথে থমকে গেল। নবনী খেয়াল করেছে দিব্য আজ যতগুলো শাড়ি এনেছে তার বেশিরভাগই লালের সমাহার, অথচ এই মানুষটাই নাকি লাল রং সহ্য করতে পারে না। নবনী দুহাত ভর্তি টকটকে লাল বেলিভেট চুড়ি, গলায় আর কানে লাল ডায়মন্ড কাট নেকলেস, মানানসই মেকআপ আর ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, তাকে আজ অপার্থিক এক মায়াবী সুন্দরীর মতো লাগছে। অসীমের বুকের ভেতরটাও হঠাৎ এক তীব্র যন্ত্রণায় মুচড়ে উঠল। সামান্য দূরে দাঁড়িয়ে আছে তার হবু স্ত্রী, সেও আজ লাল পোশাকে সেজেছে, কিন্তু নবনীর সেই দীপ্তময় সৌন্দর্যের কাছে তার হবু স্ত্রীর রূপ যেন এক নিমিষে স্নান হয়ে গেল। অসীম এক অদ্ভুত অপরাধবোধে আর অপ্রস্তুত অবস্থায় দাঁড়িয়ে রইল। নবনী ভেঙে ভেঙে দিব্য বেশ সহজ গলায় বলল, কংগ্রাচুলেশন অসীম, আসতে কি খুব বেশি দেরি করে ফেললাম? রাগ করলে নাকি আবার? দিব্যর কথা ঘোর কাটালো অসীমের। একরাশ অস্বস্তি নিয়ে সে জোরপূর্বক হাসার চেষ্টা করলো। আমতা আমতা করে বলল, আরে না না স্যার, কি বলছেন এসব? রাগ কেন করব? আসুন আসুন, আমি আসলে আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। ওদিকে টেবিলটায় বসেন, চলুন। দিব্য কণ্ঠস্বর তখনও আগের মতোই শান্ত। সে নবনীর দিকে এক পলক তাকিয়ে অসীমকে উদ্দেশ্য করে বলল, আসলে তোমার ম্যাডামের সাজগোজের জন্যই কিছুটা দেরি হয়ে গেল। অবশ্য ম্যাডামই বা বলেছিল কেন? তোমাদের তো বেশ পুরনো পরিচয়, গম্ভীর সম্পর্ক ছিল তোমাদের মধ্যে, তাই না? নবনী হতভম্ব হয়ে দিব্যর দিকে তাকালো। দিব্য আগের থেকেও তার চোখের দিকে তাকিয়েছিল, এক তীক্ষ্ণ অনুসন্ধি দৃষ্টি তার। সেই চোখের ভাষা কি ছিল? নবনী মুহূর্তে চোখ সরিয়ে নিল। অসীম যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না। সে অপ্রস্তুত হয়ে জিজ্ঞেস করলো, জি। দিব্যর ঠোঁটের কোণে এক চিলেতে বাঁকা হাসি ফুটে উঠল। সে কথাটি সামলে নিয়ে বলল, বলতে চাচ্ছিলাম ফ্রেন্ডশিপের কথা। তোমরা তো ক্লাসমেট ছিলে, তাই না? পূর্ব পরিচয়। অসীম স্বস্তির নিঃশ্বাস ফেলে জোর করে মাথা নাড়ালো, হাঁ স্যার, একদম ঠিক বলেছেন। তাই তো, আসুন বসবেন, চলুন। দিয়ামণি, চলো সোনা। অসীম দিয়ার হাত ধরে ওদের আগে আগে হাঁটতে শুরু করলো। নবনী তীক্ষ্ণ নজর অসীমকে অস্বস্তিতে ফেলেছে। বুকের ভেতরটা রাগ, ঘৃণা আর এক বিচিত্র আফসোসের মিশ্রণের কুকড়ে যাচ্ছে। অসীম তাকে অবজ্ঞা করছিল। আজ অসীম সামনে দিব্য বাহুডোরে রাজকন্যার মতো দাঁড়িয়ে থাকাটা যেন এক মধুর পরিবেশ। ওরা গিয়ে স্টেজের সংলগ্ন একটি সুন্দর টেবিলে বসলো। সামনে চমৎকার একটি স্টেজ সাজানো হয়েছে, যেখানে অসীমের হবু স্ত্রী রোশনি তার বান্ধবীদের সাথে নাচে মেতেছে। মেয়েটি বেশ ছন্দময় ভঙ্গিতে নাচছে। হঠাৎ দিব্যর পকেটে থাকা ফোনটা সজোরে বেজে উঠল। নবনী ওর দিকে তাকাতেই দেখলো দিব্য কপালে চিন্তার ভাঁজ। ফোনের স্ক্রিন ফুটে উঠেছে নির্জানার নাম। কেন জরুরি কাজ ছাড়া নির্জানা এই অসময়ে ফোন করার কথা নয়। চারদিকের উচ্চস্বরের গান চলায় এখানে কথা বলা অসম্ভব। দিব্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, নবনী, তোমরা একটু বসো, আমি কলটা রিসিভ করে আসছি। মনে হচ্ছে বেশ আর্জেন্ট কিছু। দিয়া মাথা নেড়ে বলল, ওকে পাপ্পা। দিব্য দ্রুত পায়ে ভিড় ঠেলে বাইরের দিকে এগিয়ে গেল। স্টেজ থেকে একটু দূরে একটি বড় টেডি বিয়ারের পোশাক পরা জোকার বাচ্চাদের জাদুঘারি সব কসরত আর বল ঘোরানো খেলা দেখাচ্ছে। চারদিকে শিশুদের খিলখিলে হাসিতে ভরে উঠেছে। দিয়া সে জাদুকর মায়ায় আটকে গিয়ে দু চোখ বড় বড় করে সেই দিকে চেয়ে থাকলো। সে নবনীর কাছে আবদার করে বলল, মাম্মা, আমিও একটু কাছে গিয়ে দেখব। সবাই কত মজা করে খেলেছে। জায়গাটা নবনীর দৃষ্টিসীমার মধ্যেই, খুব একটা দূরে নয়। নবনী হাসি মুখে সম্মতি দিয়েই দিয়া প্রজাপতির মতো ডানা মেলে সেই দিকে উড়ে গেল। যেন অন্য বাচ্চাদের ভিড়ে মিশে গিয়ে সেও খেলার মেতে উঠল। নবনী দূর থেকে হাত নেড়ে ওকে সাহস দিচ্ছে। একেই বুঝি মেঘ না চাইতে বৃষ্টি বলে।
তাই না নবনী? খুব চেনা অথচ বিষাক্ত এক কণ্ঠস্বর আচমকা কানে আসতেই নবনী চমকে ফিরে তাকালো। অসীম দাঁড়িয়ে আছে ঠিক ওর পেছনে। তার ঠোঁটের কোণে লেপ্টে আছে এক কুৎসিত বিপত্তার হাসি। নবনী বিরক্তিতে কুঁচকে যাওয়া গলায় ছোট করে বলল, মানে? অসীম একটা তাচ্ছিল্যর হাসি হেসে ধীরে পায়ে নবনীর পাশে এসে দাঁড়ালো আর চোখে দুরন্ত দিয়ার দিকে তাকিয়ে বলল, বিয়ে না করেও এক বাচ্চার মা। বিষয়টা আসলে বেশ হাস্যকর, তাই না নবনী? তুমি কি ছিলে আর আজ কি হয়ে গেছো? সবাই কি তবে টাকার মায়া? অসীমের প্রতিটি শব্দ যেন নবনীর আত্মসম্মানের চাবুকের মতো আছড়ে পড়ল। কিন্তু সে দমে গেল না। চিবুক উঁচু করে অত্যন্ত শান্ত অথচ ধারালো গলায় পাল্টা প্রশ্ন ছুড়ে দিল, কেন? তোমার খুব আফসোস হচ্ছে? তুমি কি চেয়েছিলে আমি তোমার বিরহে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়? অসীম নিচু ছেড়ে স্বরে বলল, না না, তেমনটা চাইবো কেন সোনা? অফারটা অল একসময় তোমাকে সত্যি বড্ড ভালোবাসতাম, তাই না? অসীমের মুখে ভালোবাসাটা শব্দটা শুনে নবনী সর্বাঙ্গ ঘৃণায় রিরি করে উঠল। সে দাঁতে দাঁত চেপে বলল, মুখ সামলে কথা বলো অসীম। কার সাথে কথা বলছো সে হিতাহিত জ্ঞানটুকুও কি হারিয়ে ফেলেছো? তুমি এখন একজন বিবাহিত নারীর সামনে দাঁড়িয়ে আছো, ভুলে যেও না। অসীম কুৎসিত হেসে বলল, ভেবে চিন্তে বলছি বেবি। তোমার ওই সো ক্যান্ট সুগার ড্যাডি, ও সরি, দুলাভাইয়ের থেকে স্বামী হওয়া লোকটাকে কি তোমার পুরনো প্রেমিকের গল্প বলেছো? দিব্য তালুকদারকে আমি যতটা চিনি, তোমার অতীত জানলে সে তোমাকে এক মুহূর্তেও সহ্য করবে না। তবে দেখতে তো বেশ খাসা হয়েছে। কয়েক কয়েকে ভোগ করে ঠিকই ছুঁড়ে ফেলবে। এমন সুযোগ কে মিস করতে চাইবে বলো? নবনী কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোতে লাগলো। অপমানে রি রি করে উঠল তার সর্বাঙ্গ। সে প্রচণ্ড আক্রোশে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হিসিয়ে বলল, জাস্ট শ্যাট আপ অসীম। নিজের সীমা অতিক্রম করো না, নয়তো ফল খুব খারাপ হবে। অসীম একটা পোষাচিত্র তাচ্ছিল্যই হাসলো, খারাপ আর কি করবে? আমার চাকরি খাবে স্বয়ং দ্য গ্রেট দিব্য তালুকদারের সেই ক্ষমতা নেই। আর ভুলটা কি বলেছি? মানতেই হবে, বসের চয়েস আছে। নিজের কাক হলেও ময়ূর ঠিকই খুঁজে নিয়েছে। যদিও তার পাশে তোমার বড্ড বেঈমান লাগছে, তবে মালটা সে ঠিকঠাকই। নবনী ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে তার হাত উঁচিয়ে সজোরে চড় মারতে যেতেই অসীম খপ করে তার কবজিটা ধরে ফেললো। দাঁতে দাঁত চেপে বলল, নো বেবি, এই ভুল আর করো না। তোমার মতো মেয়ে ওই দিব্য তালুকদারের যোগ্য। ভালোই হয়েছে যে আমি তোমাকে সময় মতো ছেড়ে দিয়েছি। টাকার জন্য তোমরা যা তা গলা ফুলে পড়তে পারো। বাই দ্য ওয়ে, হুড়পড়ি সেজে তো এসেছো ওই কাকটার সাথে। একবার রওশিনের দেখেছো? জুটি আমাদের মতো হয়। আমাদের পাশাপাশি দেখলে তোমার চোখ বুজিয়ে যাবে। আসছি এখন, কুল। অসীম সেখান থেকে চলে গেল। নবনী পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার কণ্ঠস্বর যেন কোথাও হারিয়ে গেছে। সে বলতে চেয়েও কিছু বলতে পারল না। অসীম মুখে থেকে এমন জঘন্য কথা শোনার পর নবনীর পৃথিবীটা যেন দুলোতে লাগলো। সে ধপ করে চেয়ারে বসে পড়ল। নিজেকে যতটা শক্ত দেখানোর চেষ্টা করুক না কেন, অসীমের বিষাক্ত কথাগুলো তিতের মতো তার হৃদয়ে বিঁধেছে। গলা শুকিয়ে আসছে, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এলো। নোনা জলে আবরণের ঢাকা চোখে সে সামনে স্টেজের দিকে তাকালো। সেখানে তার অসীম আর রওশিন আংটি বদল হচ্ছে। চারদিকে হাততালির রোল। তার একে অপরের আঙুলের আংটি পরিয়ে হাসি মুখে পেঁচ দিচ্ছে। নবনী অনুভব করলো তার বুকের ভেতরে সেই পুরনো ক্ষতটা আজও বড্ড কাঁচা। সেখান থেকে যেন অঝরে রক্তক্ষরণ হচ্ছে। প্রচণ্ড এক যন্ত্রণা তার নিঃশ্বাস আসতে চাইলো। নিঃশব্দে তার দুই গাল বেয়ে অশ্রুধারা নামতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে কাঁধে কারো বলিষ্ঠ হাতের স্পষ্ট পেতেই নবনী চমকে উঠল। কিন্তু সে নিজেকে লুকোনোর বিন্দুমাত্র চেষ্টা করলো না। সে আজ ঠিক করে ফেলেছে, দিব্যর কাছে লুকানো বাকি সবটুকুই সত্য আজ বলে দেবে। যা হওয়ার হবে। অন্তত এই অপমানের বোঝা নিয়ে সে আর বাঁচতে চায় না। ঘাড় ঘুরিয়ে তাকাতেই সে কাঙ্ক্ষিত সেই মানুষটাকে দেখতে পেল। দিব্য তালুকদার। তার স্বভাবজাত শান্ত
ও গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে নবনী? আচমকাই কাঁদছো কেন তুমি? তোমার কি শরীর খারাপ লাগছে? নবনী কান্নায় ভেঙে পড়ল, কিছু বলতে পারছে না, কাঁপা গলায় বলল, আমাকে কি একটু বাড়ি নিয়ে যাবেন? আমি আর এক মুহূর্তেও এখানে থাকতে চাই না। দিব্য লক্ষ্য করলো নবনীর সারা শরীর থরথর করে কাঁপছে। সে ধীরস্থিরভাবে মাথা নেড়ে সায় দিল, শান্ত স্বাস্থ্যে বলল, হ্যাঁ অবশ্যই, চলো এখনই বেরিয়ে পড়ি। নবনী ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে রইল, তার চোখে দুটি জলের টাইটুমোর। সে খুব ক্ষীণ স্বরে বলল, আমি বোধহয় হেঁটে যেতে পারবো না। দিব্য কিছুটা অবাক হয়ে ভ্রু কুঁচকালো। এমন অদ্ভুত কথার মানে কি নবনী? আমরা কি এখানে হেঁটে এসেছি নাকি? গাড়ি তো গেটের বাইরেই রাখা আছে। আমি ওই গাড়ি পর্যন্ত যাওয়ার কথা বলছি। আপনি কি আমাকে কোলে তুলে নিতে পারবেন না? দিব্য যেন আকাশ থেকে পড়ল। নবনীর মতো আত্মসম্মানীয় আর লাজুক একটা মেয়ে এমন কথা বলতে পারে, তা তার কল্পনার অতীত ছিল। বিস্ময়ক বিমুখ হয়ে সে জিজ্ঞেস করলো, মজা করছো নবনী? আমি দিয়াকে নিয়ে আসছি। নবনী এক রেখা ভঙ্গিতে ধরা গলায় বলল, আমি বিন্দুমাত্র মজা করছি না। দিব্য কয়েক পলক নবনীর চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। একটা দীর্ঘশ্বাস ফেলে মৃদু স্বরে বলল, ওকে, ব্যাস সেইটুকুই। পলক ফেলতেই নবনী নিজেকে আবিষ্কার করলো দিব্যর বলিষ্ঠ বাহু ডোরে। দিব্য তাকে অধীর সজোরে পাজা কোলে করে তুলে নিল। নবনীর দুই হাতে দিব্যর গলা জড়িয়ে ধরলো। তার ঠোঁট কাঁপছে অনবরত, যে কিছু একটা বলার জন্য ছটপট করছে। দিব্য শান্ত গলায় জিজ্ঞেস করলো, আর কিছু কি বলতে চাও? নবনী দিব্যর চোখের দিকে তাকিয়ে আলতো করে মাথা নাড়ালো, একটু সময় নিয়ে বলল, আমি আপনাকে আমার ফেলে আসা অতীতের কথা বলেছিলাম না, মানে মনে আছে? তখন আমি আপনাকে সেই মানুষটার নাম বলিনি, কারণ আপনিও কোনো আগ্রহ দেখাননি। কিন্তু আজ আমি আপনাকে সবটা বলতে চাই। ঠিক সেই মুহূর্তে দিয়ার পাশে এসে দাঁড়ালো। তার ডাগর দু চোখে একরাশ বিস্ময়। নিজের বাবা মাকে এমন অবস্থা দেখে সে কিছুটা কিংবদন বিমোট। অনুষ্ঠানের সবাই নজর তখনও স্টেজের রৌশনের আটকে আছে। নবনী কথা খুঁজে পাচ্ছিল না, তার গলা বুঝে আসছিল। দিব্য এক সিলেটে স্নান হেসে বলল, অসীম, এতে আর নতুন কি আছে নবনী? চলো এবার যাওয়া যাক। নবনী চরম বিস্ময়ে পাথরের মতো জমে গেল। তার ঠোঁট নড়ে উঠল অফুরন্ত স্বরে, কিভাবে? আপনি জানলেন কি করে? দিব্য কণ্ঠের আত্মবিশ্বাস বলল, ভুলে যেও না, আমি দিব্য তালুকদার। সামান্য এইটুকু তথ্য জানার জন্য আমার কেবল একটি ফোন কলই যথেষ্ট ছিল। তুমি একটা দুর্বল, আমি এতটা দুর্বল আমি ভাবতে পারিনি। তুমি না করলে আমি কখনোই তোমাকে নিয়ে এখানে আসতাম না। দিয়া মাম্মা, চলো সোনা। দিব্য এক হাতে নবনীকে আগলে রেখে অন্য হাতে নিচু হয়ে নবনীর জুতো জোড়া তুলে নিল। নবনী নিজে কানকেও যেন বিশ্বাস করতে পারছিল না। সে বিড়বিড় করে জিজ্ঞেস করলো, এতটুকু অন্তত বলুন, আপনি কবে থেকে এই সত্যিটা জানেন? দিব্যর উত্তর সংক্ষিপ্ত, যেই দিন তুমি আমায় সবটা বলেছিলে তার ঠিক পরের দিন রাত 10টা থেকে। নবনীর কথা হারিয়ে ফেললো। এই মানুষটা এতদিন ধরে সব জেনেও কতটা স্বাভাবিক আর নির্বিজ্ঞ ছিল। তার এই গম্ভীর্যর আড়ালে যে কতটা গভীর সমুদ্র লুকিয়ে আছে তা নবনী আজ প্রথম অনুভব করলো। আর কি কি জানেন লোকটার? দিয়া কাব্য দিব্যর কোটটা আলতো করে টেনে ধরে ডাগর চোখে চেয়ে চিহ্নিত গলায় জিজ্ঞেস করলো, পাপ্পা মাম্মা কি শরীর খুব খারাপ? মাম্মা কেন হাঁটছে না? দিব্য শান্ত মুখে শুধু মাথা নাড়ালো। বাবার হাত থেকে নবনীর শৌখিন হিল জোড়া সযত্নে নিজের ছোট হাতে তুলে নিয়ে নিল দিয়া। এক হাতে জুতো আর অন্য হাতে দিব্যর হাত শক্ত করে ধরে সে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলো, মাম্মা তোমার কি খুব কষ্ট হচ্ছে পাপ্পা? আমরা কি সেই বড় বিল্ডিংটায় মাম্মাকে নিয়ে যাব? দিয়া আগে সবসময় দিব্যর সাথে থাকতো, তাই হাসপাতাল তার চেনা। আর এখনো দিব্য হাসপাতালকে বড় বিল্ডিং বলে ডাকে। নবনীর মেয়ে চোখে মুখে এমন আকৃতিম উদ্যোগ দেখে নিজের বুকের ভেতরটা ঝড়কে মুহূর্তের জন্য থামিয়ে দিল। সে মুখে এক চিলেতে হাসি ফুটিয়ে বলল, না সোনা, আমার অতটাও কষ্ট হচ্ছে না। বাড়ি গিয়ে তুমি আমাকে একটু আদর করে দিলেই আমি একদম ঠিক হয়ে যাব। ঠিক সেই মুহূর্তে ভিড় ঠেলে অসীম আর রশনি ওদের একেবারে সামনে এসে দাঁড়ালো। নবনীকে দিব্য বলিষ্ঠ বাহুডোরে এভাবে আবিষ্কার করে অসীমের সর্বাঙ্গে
আপন মনে আর ঈর্ষা রি করে উঠল। একটু আগে নবনী একাকিত্বের সুযোগ নিয়ে সে যে বিরক্তর কথাগুলো উগলে দিয়েছিল, দিব্য প্রোটেক্টিভ রূপ দেখে সেগুলো যেন ঝুমরা হয়ে তার নিজের বুকেই বিচ্ছে। রশনি কিছুটা অবাক হয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে ওনার? এনিথিং রং? দিব্যর কণ্ঠে কোনো উত্তেজনা নেই, গম্ভীর নিয়ে স্বাভাবিকভাবে জবাব দিল, তেমন কিছুই না। হুট করে মাথা ঘুরে গিয়েছিল ওর, এখন শরীরটা বড্ড খারাপ লাগছে। আমাদের এখনই বেরোতে হবে। অসীম নিজেকে সামলে নেওয়ার বৃথা চেষ্টা করে কৃত্রিম সৌজন্যে সুরে বলল, এত তাড়াতাড়ি চলে যাবেন স্যার? কিছুই তো খেলেন না এখনো। দিব্য ধীরস্থিরভাবে বলল, খাওয়া দাওয়া না হয় অন্য কোনো দিন হবে। তোমাদের বিয়েতে তো আসছিই। আসলে বাড়ি থেকেও একটা ইমার্জেন্সি কল এসেছে, তাই আর এক মুহূর্তেও দেরি করা সম্ভব নয়। তোমরা এনজয় করো। দিব্য ইমার্জেন্সি বিষয়টা অসীমের কাছে অজুহাত লাগলো। অজুহাত আর নবনীকে আগলে রাখার ভঙ্গিটা অসীমের সামনে একটা রুট বার্তা পৌঁছে দিল। তার সামান্য ধরানো হলো, সে যতই ছোটোখাটো আঘাতই করুক না কেন, নবনী এমন একটা আশ্রয়ের আছে যেখানে তার পেছন পৌঁছানো অসম্ভব। দিব্য আর এক সেকেন্ডও সেখানে না দাঁড়িয়ে নবনীকে নিয়ে পার্কিং লটের দিকে বাড়ালো। তার এক হাতে দিয়ার হাতটা ধরা, দিয়া তার ছোট কদমে বাবার মায়ের সাথে হাঁটতে লাগলো। নবনী অবাক হয়ে দেখলো এই বেপরোয়া লোকটাকে। এতগুলো মানুষে পরোয়া করলো না। নবনী নেহাত ছেলে মানুষই করে নেওয়ার পরীক্ষা দিব্য তালুকদার 100-তে 100। নির্জানা নিজের ঘরের ভেতরে অস্থিরভাবে পায়চারি করেছে। নিয়ম মাফিক বিয়ের পর আজ বিকেলের দিকে কালরত আর নির্জানা তাদের পৈতৃক বাড়িতে অর্থাৎ আন্তাসাদের ওখানেই এসেছিল। সাথে কুহুও আছে, কিন্তু সন্ধ্যার অন্ধকারে নামার আগে কালরত কাউকে কিছু না বলেই হুট করে কোথাও বেরিয়ে গেল। ঘড়ির কাঁটায় এখন রাত 10টার ঘর ছুঁই ছুঁই, অথচ কাল রাতের কোনো পাত্তা নেই। নির্জানা বারবার তার নাম্বারে ডায়াল করছে, কিন্তু প্রতিবারে সেই যান্ত্রিক কণ্ঠস্বর জানিয়ে দিচ্ছে ফোনটি বর্তমানে বন্ধ। আন্তাশা ও কলরতকে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে। পরিস্থিতি ক্রমশ অস্বাভাবিক ঠেকলে নির্জানা বাধ্য হয়ে দিব্যকে ফোন করে সবটা জানায়। নির্জানা জানালার কাছে গিয়ে অন্ধকারের দিকে অপলক তাকিয়ে রইল। মনে মনে এক বিষাক্ত তিক্ততা দান বাড়ছে দানা বাঁধছে। যদি এটা তার বাবার বাড়ি না হতো, যদি এখানে তার পরিবারের সম্মান জড়িয়ে না থাকতো, তবে কালরত নামের এই মানুষটা গোল্লা খেলেও বোধহয় নির্জনার কোনোদিন তার খোঁজ করার প্রয়োজন মনে করতো না। কিন্তু এখন সে এক অদৃশ্য শিকড়ে বন্দী। রাত বাড়ছে, নিস্তব্ধতা বুক চিরে দূর থেকে ভেসে আসছে নাম না জানা সব নিঃশ্বাস প্রাণীর অদ্ভুত ডাক। নির্জানারা জানালার গ্রিল ধরে বাইরের নিকোষ কালো অন্ধকারের দিকে তাকিয়ে আছে। আকাশে আজ চাঁদও নেই, যেন প্রাকৃতিক এক ঘোরের অমানুষী সিনা। নির্জানার মনে গহীনে জমে থাকা অন্ধকারের প্রতিচ্ছবি মস্তিষ্কে করে কালরাতের সেই বিধিয়ে বলা কথাগুলো বিষাক্ত তীরের মতো বিঁধেছে। নির্জানা কি শুধুই একটা বস্তু যাকে চাইলে ড্রয়িং রুমের শোপিসের মতো ইচ্ছে মতো সাজিয়ে রাখা যায়, বা অবহেলায় এক কোণে সরিয়ে দেওয়া যায়? স্মৃতির পাতায় উল্টানো নির্জানা দেখে তার জীবনে লাগা বারবারই অন্য কেউ টেনে ধরেছে। কি পোশাক পরবে, কার সঙ্গে থাকবে বলে, এমনকি খাবারের তালিকাও কি থাকবে, কতটা থাকবে, সব ছিল এক অদৃশ্য নিয়মের শৃঙ্খলার বন্দী। বাকি বন্ধুদের মতো হুট করে বিকেলে আকাশের ডানা মেলা তার কোনোদিনও হয়ে ওঠেনি। এতকাল সব মুখ বুজে সয়ে নিলেও এবার ভেতরে অভিমানটা আগ্নেয়গিরির লাভার মতো ফুটেছে। যে সম্পর্কে কোনো ভিত্তি নেই, যেখানে কাল রাতের মনে অন্য কেউ আছে, সে সত্যটা জেনেও কেন তাকে এই অনিশ্চয়তা গন্তব্যে ঠেলে দেওয়া হলো? মায়ের ওপর জমে থাকা এক পাহাড় সমান অভিমান তাকে পাথর করে দিয়েছে। বাবার মুখ চেয়ে এখানে এলেও নির্জানার মনে মনে প্রতিজ্ঞা করেছে আন্তাসার সাথে সে আর কথা বলবে না। যেখানে অনুভূতির কোনো মূল্য নেই, যেখানে অভিযোগ করে আর কি লাভ? আন্তাসা হয়তো ভেবেছে তিনি মেয়ের
জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু নির্জানা ভাবছে অন্য কথা। ভালোবাসা আর সম্মানহীন এক অদ্ভুত সম্পর্কের শেষ কোথায়? শূন্যতা হাহাকারে অজান্তেই ২ ফোঁটা তপ্ত অশ্রু গলা বেয়ে চিবুকে এসে থমকে দাঁড়ালো। কাপা হাতে সে আবার ফোনটা তুলে নিল। কাল রাতের নাম্বারে ডায়াল করতেই সেই যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে আসলো, সংযোগ দেয়া সম্ভব নয়। ছেলেটা এত উদ্গ্র কেন? নির্জানা তো অন্তত লোক সমাজে স্বাভাবিক থাকার অভিনয়টুকুও চালিয়ে যাচ্ছে। তবে কাল রাত কেন সব ছিন্ন-ভিন্ন করে দিচ্ছে? হঠাৎই একটা তীব্র ভয় নির্জানাকে ভরিয়ে তুলছে। ছেলেটা রাগের মাথায় নিজের কোনো ক্ষতি করে বসবে না তো? অনুষ্ঠান স্থল থেকে বের হওয়ার পর থেকে এক অদ্ভুত আড়ষ্টতায় নবনীকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। মনের কোণে বারবার সেই মুহূর্তটা ফিরে আসছে। অত লোকের সামনে, অতগুলো উৎসুক চোখের সামনে সে নিজের থেকেও তাকে কোলে নেওয়ার কথা বলেছিল। ভাবতেই লজ্জায় কুঁকড়ে যাচ্ছে সে। মনে হচ্ছে পায়ের নিচে মাটি যদি দুভাগে হয়ে যেত, তবে অনায়াসে সেই অতলে নিজেকে লুকিয়ে ফেলত। বিপরীতে দিব্যর চেহারা যেন পাথরের খোদাই করা এক নিপৃষ্ট মূর্তি, ভাবলেশহীন। বাসায় ফিরেই নবনী দীর্ঘ সময় নিয়ে শাওয়ার নিল। শরীরের পানি ধরার মনে সব দ্বিধা ধুয়ে ফেলা বৃথা চেষ্টা। ওয়াশরুম থেকে বের হতেই দেখল দিয়া খাটের উপর পা ঝুলিয়ে বসে আছে। ছোট মুখারিতে চিন্তা গাঢ় ছায়া। নবনী সিক্ত চুলে এগিয়ে গিয়ে নাম্বার স্বরে শুধালো, কি হয়েছে সোনা? তোমাকে এমন চিহ্নিত দেখাচ্ছে কেন? জিয়া ঝটফট উঠে দাঁড়ালো। নবনী কোমরে সমান উচ্চতার, খাটে থাকায় কিছুটা সমতার আসলো। ভঙ্গিটা বেশ গম্ভীর্যপূর্ণ। নিজের ছোট দুহাত কোমরে বাঁধে প্রশ্ন করলো, তোমার আর কষ্ট হচ্ছে না তো মাম্মা? নবনী হাসলো। চুলে তোয়ালে জড়িয়ে মাথা নেড়ে আশ্বস্ত করলো তাকে। মুহূর্তে দিয়ার হাত বাড়িয়ে আবদার করলো, তোয়ালেটা আমাকে দাও তো। নবনী কিছুটা অবাক হয়ে বলল, এটা তো ভেজা সোনা, তুমি এটা নিয়ে কি করবে? দাও না প্লিজ মাম্মা। এমন আদুরে গলায় আবদার আগ্রহ করার সাধ্য নবনীর নেই। সে তোয়ালেটা ওর হাতে তুলে দিল। ঠিক তখনই ঘরে ঢুকলো দিব্য। তাকে দেখা মাত্রই নবনী দ্রুত চোখ নামিয়ে নিল। লজ্জায় আভা যেন তার গাল বেয়ে চিবুক ছুঁয়ে যাচ্ছে। এই লোকটার দিকে সে এখন তাকাবে কি করে? দিয়া তখন তোয়ালেটা হাতে নিয়ে ঠিক নবনীর ঢঙে নিজের মাথা চেপে ধরলো এবং অদ্ভুতভাবে চুল ঝাড়া অনুকরণ করতে শুরু করলো। দৃশ্যটা দেখে নবনী আর দিব্য দুজনেই মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। নবনী থমথম খেয়ে বলে উঠল, সোনা, কি করছো তুমি? ওটা তো একদম ভিজে, আমাকে দাও ওটা। তোমার মাথা কি কিছু লেগেছে? দিয়া ছোট হাত বাড়িয়ে ভেজা তোয়ালেটা ফেরত দিল। মুখে তার গম্ভীর ভাবুকতা। কোনো এক গূঢ় রহস্যের সমাধান খুঁজছে যেন। বড় বড় চোখে নবনীর দিকে তাকিয়ে নরম স্বরে বলল, আচ্ছা মাম্মা, আর কতদিন এভাবে ঝলে আমার চুলগুলো তোমার মতো বড় হবে? তোমার চুলগুলো আমার খুব পছন্দ। নবনী ওষ্ঠ ধরে স্নিগ্ধ হাসি রেখা ফুটে উঠল। পাশে দাঁড়িয়ে থাকা দিব্য বলে উঠল, এভাবে তো হবে না মাম্মা। তুমি যখন তোমার মাম্মার মতো বড় হবে, তখনই তোমার চুলগুলোও অমন লম্বা হবে। দিয়াকে তো এই ছোট্ট চুলেই অনেক কিউট লাগে। দিয়া ও অমনি মাথা দুলে প্রতিবাদ জানালো, না পাপ্পা, আমি কিউট হতে চাই না, আমি মাম্মার মতো বিউটিফুল হতে চাই। নবনী মৃদু হেসে দিয়াকে কোলে তুলে নিয়ে তার দুই গালে স্নেহের পরেশ এঁকে দিল। আদুরে গলায় বলল, তুমি তো মাম্মার চেয়েও বেশি বিউটিফুল সোনা। তুমি জানো না, দিয়া ইজ দ্যাট বেস্ট। কথাটা শেষ করেও অবচেতন মনে নবনীর দৃষ্টির দিকে পড়ল দিব্যর ওপর। দেখলো দিব্যর চোখ মুখে এক অদ্ভুত কুটিল কৌতূহল। সে সোফার দিকে এগোতে এগোতে গলার স্বরে কিছুটা বিদ্রুপ মিশিয়ে বলল, কেউ একজন তো আমার জ্ঞান দিচ্ছিল যে বাচ্চাদের সামনে এসব বলা ঠিক নয়। এখন দেখছি সেই মানুষটাই একই কাজ করেছে। সেই কেউটাই ঠিক কে বলো তো? নবনী ঠোঁট টিপে টিপে হাসলো। লোকটার ইগো আকাশ চুম্বিন। সে ঘাড় ঘুরিয়ে দেখলো দিব্য ল্যাপটপ নিয়ে বসেছে। রাত তো কম হয়নি। এ অসময়ে লোকটা কি কাজ নিয়ে রাত জাগবে? নবনী আর তার
কথা না বাড়িয়ে দিয়াকে পাশে নিয়ে শুয়ে পড়ল। দীর্ঘক্ষণ ধরে রূপকথা আর নানা প্রশ্নের উত্তর দিতে দিতে একসময় দিয়া ঘুমের রাজ্যে তলিয়ে গেল। শুয়ে থাকা অবস্থাতেই নবনীর নজর গেল দিব্যর দিকে। ল্যাপটপের স্ক্রিনে তার পূর্ব মনোযোগ। পরনে একটা হালকা সবুজ রঙের টি শার্ট, চুলে বরাবরই মতোই গোছানো। এই হেয়ার স্টাইলটা যেন ওকে দারুণ মানায়। হঠাৎ নবনীর মনে হলো সে কি তবে একদৃষ্টি লোকটাকে দেখছে। পরক্ষণই নিজের মনকে সান্ত্বনা দিল, এত তো কোনো দোষ নেই, বরং তার অধিকার আছে। দিব্য চিন্তায় ভাবনায় রুচি আর পরিস্থিতিতে সামলানোর ক্ষমতা নবনীকে বরাবর মুগ্ধ করে। বিয়ের পর থেকে প্রতিটি পদক্ষেপে সে নবনীকে অবাক করেছে, বিস্ময়ক করেছে। বলতে হয় লোকটার মানসিকতা ভীষণ সুন্দর। ভাবনা চিন্তায় নবনীর থেকে কয়েক গুণ পরিণত। হঠাৎ নবনী লক্ষ্য করলো দিব্য কিছুটা বিরক্ত বোধ করলো। বারবার কপালে হাত দিচ্ছে। নবনী বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ধীরে পায়ে দিব্যর সামনে গিয়ে দাঁড়াতে সে একবার চোখ তুলে তাকালো। পরক্ষণই আবার ল্যাপটপের দৃষ্টি নিবদ্ধন করে যান্ত্রিক স্বরে শুধালো, কিছু বলতে চাও? নবনীর বুকটা ধপ করে উঠল সেই চেনা গম্ভীর স্বর, শীতলতা মেশানো। দিব্য কি তবে রেগে আছে, নাকি সুপ্ত কোনো অভিমান তাকে ঘিরে ধরেছে? নবনীকে নিরুত্তর দেখেই দিব্য ল্যাপটপ থেকে দৃষ্টি না সরিয়ে পুনরায় বলে উঠল, এক কাজ করো, আগে বিছানায় গিয়ে শুয়ে শুয়ে ভালো করে ভেবে নাও কি বলবে, তারপর এসো না হয় বলো। আর শোনো নবনী, তোমার অতীত নিয়ে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। তার বাইরে কিছু বলার থাকলে বলতে পারো। নবনী বিরক্ত হলো বেজায়। এই লোকটা কি সবসময় নিজেকে আন্তর্জামিন মনে করে? ইচ্ছে হলে মুখের ওপর বলে দিতে, সব তো আগে থেকেই জেনে বসে আছেন, নতুন করে আর জানারই বা কি। কিন্তু নবনীত তেমন নয়। সে নিজের স্বভাবজাত নর্মতা বজায় রেখে শান্ত স্বরে বলল, অনেক রাত হয়েছে, এখনো কাজ করছেন কেন? অন্তত এখন তো শুয়ে পড়া উচিত। দিব্য কিবোর্ড থেকে হাত সরালো। ক্লান্ত চোখে নবনীর দিকে তাকিয়ে বলল, আমি আসলে কাল রাতকে ট্র্যাক করার চেষ্টা করছি। ও মাঝে মধ্যেই হুটহাট নিরুদ্দেশ হয়ে যায় বলে ওর ফোনের সাথে আমার একটা কালেকশন রাখা ছিল। নির্জানা ফোন করছিল, ও ফুপুদের বাড়ি থেকে বেরিয়ে গেছে, এখনো ফেরেনি। নবনী অবাক হয়ে বলে ফেললো, কিন্তু ভাইয়াকে তো বাড়িতে দেখলাম না। বলার পর মুহূর্তে দিব্য তখন তীক্ষ্ণ নজরে ওর দিকে তাকালো। নবনী বুঝতে পারলেও সে কতটা কাণ্ডজ্ঞানহীনের মতো কথা বলেছে। অপ্রস্তুত হয়ে তাড়াহুড়ি করে শুধে নিল, সরি, আমার বুঝতে ভুল হয়েছে। বাড়িতে থাকলে তো আপনি তাকে এভাবে খুঁজতেন না, তো জানতে পারলে কিছু? দিব্য একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ালো। বিরক্ত শিরো বলল, কি বলবো বুঝতে পারছি না। কোনোভাবেও বুঝে ফেলেছে যে আমি ওর ফোনের সূত্র ধরে ওকে খুঁজে বের করব। ছেলেটা মাথা এসব বিষয়ে বড্ড বেশি কাজ করে। ওর ফোনটা ফুপুদের বাড়িতেই ফেলে রেখে গেছে। নবনীর মনের কোণে এক আশঙ্কা মেঘ জমে শুরু করেছে। কাল রাত যে মানসিকতার অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, তাতে এই মাঝরাতে তার নিরুদ্দেশ হওয়াটা মোটেও স্বস্তিকর নয়। কপালের চিন্তা ভাঁজ ফেলে নবনী বলল, তাহলে ও কোথায় যেতে পারে দেখুন? আমার কিন্তু সত্যি খুব চিন্তা হচ্ছে। দিব্য একটা দীর্ঘশ্বাস ছাড়লো। আমার যে ইচ্ছে হচ্ছে না তা না, তবে চিন্তার চেয়েও রাগই বেশি হচ্ছে। কেউ এতটা বেপরোয়া আচরণ কিভাবে করতে পারে? অতীতে যাই ঘটে থাকুক, এখন তো একটা সামাজিক বন্ধন তৈরি হয়েছে। বিয়েটাও মনে প্রাণে না মানুক, সেটা আলাদা বিষয়। কিন্তু এভাবে একটা মেয়েকে সবার সামনে অবহেলা আর অসম্মান করা কোনো অধিকার ওর নেই। ওর তো আর ছোট বাচ্চা নয়, যথেষ্ট বয়স হয়েছে ওর। নবনী বলল, আচ্ছা, আপনি একটু শান্ত হন। আমার মনে হয় ওকে কিছুটা সময় দেওয়া উচিত আপনাদের। দিব্য আর কোনো উত্তর দিল না। পুনরায় বাম হাতটা কপালে চেপে ধরল। নবনী লক্ষ্য করলো যন্ত্রণা তাই ভ্রু যুগল কুঁচকে আছে। দিব্য সামান্য মাথা নেড়ে সায় দিল। নবনী বলল, যদি খুব খুব জরুরি কাজ না থাকে, তবে এখন ল্যাপটপটা বন্ধ করে শুয়ে পড়ুন, আমি মলম বের করে দিচ্ছি। এভাবে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে ব্যথাটা আরও বাড়বে। দিব্য আর বিরক্তি করলো না। ক্লান্ত শরীরে উঠে দাঁড়িয়ে ল্যাপটপটা বন্ধ করলো। ধীরে পায়ে খাটের দিকে এগোতেই বিড়বিড় করে বলল, আমার পরিচিত ওর সব কটা
বন্ধুদের মেসেজ দিয়েছি, কিন্তু কেউ ওর হদিস দিতে পারলো না। আব্বুকে এখনো কিছু জানায়নি। জানি না ফুপু এতক্ষণে বাড়িতে ফোন করে সব বলে দিয়েছে কিনা। কি এক আপদ বলে তো। উফ, মাথাটা মনে হচ্ছে দুভাগ হয়ে যাচ্ছে। নবরী মাথা নাড়ালো। দিব্য খাটে গিয়ে বসার পর সে ড্রয়ার থেকে মলমটা বের করে আনলো। ধীরে পায়ে ওর সামনে গিয়ে দাঁড়িয়ে নরম গলায় প্রশ্ন করলো, ঔষধ খাবেন কি একটা? দিব্য আলতো করে মাথা নাড়ালো। নবনী খানিকক্ষণ দ্বিধা নিয়ে স্থির দাঁড়িয়ে রইল। অতঃপর বলল, আপনি চাইলে আমি একটু মেসেজ করে দিতে পারি। দিব্য নিস্পৃষ্ট দৃষ্টিতে কয়েক পলক নবনীর মুখে থমকে রইল। তারপর নিঃশব্দে সম্মতি জানিয়ে মাথা দোলল সে। নবনী মেইন সুইচ টিপে ঘরে উজ্জ্বল আলোটা নিভিয়ে দিয়ে ডিম লাইটের নীলচে আভায় সরিয়ে দিল। অতঃপর বিছানায় পা তুলে বসতেই দিব্য ধীরে স্বরে শুধালো, মাইন্ড না করলে আমি শুয়ে পড়ি? নবনী চট করে চোখ তুললে চাইলো। দিব্য গভীর চোখের মণি দুটো যেন ওর সত্তাকে খুঁজিয়ে দেখেছে। সহসা কোনো উত্তর খুঁজে না পেয়ে নবনী এক অজানা আষ্টতায় তার কণ্ঠনালী রুদ্ধ হয়ে এলো। তাকে নিরুত্তর দেখে দিব্য পুনরায় বলল, আচ্ছা ঠিক আছে, মলমটা আমাকে দাও, আমি নিজেই লাগিয়ে নিচ্ছি। নবনী ঘোর কাটলো। সে তাড়াহুড়ি করে বলে উঠল, না না, আপনি আমি মাইন্ড করব না। এতে আর এমন কি? দিব্য আর কোনো বাক্য ব্যয় করলো না। কিন্তু তার পরবর্তী পদক্ষেপের জন্য নবনী মোটেও প্রস্তুত ছিল না। সে ধীর লয়ে নবনীর কোলের ওপর মাথা রেখে শুয়ে পড়ল। আচমকা এই সান্নিধ্য নবনীর পুরো শরীর কেঁপে উঠল। কোমর থেকে পা পর্যন্ত যেন অবশ হয়ে আসছে শরীর। পাতলা আবরণ ভেদ করে দিব্য তপ্ত নিঃশ্বাস যখন তার উদর ছুঁয়ে গেল, নবনীর সর্বাঙ্গে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। হৃৎস্পন্দন ধমকানি তীব্র হলো। দিব্য নবনীর থমথমে মুখের দিকে চেয়ে আরো গম্ভীর গলায় প্রশ্ন করলো, কি হলো? নবনী সম্মতি ফিরে পেয়ে মাথা নাড়ালো। কাপা কাপা হাতে মলম নিয়ে দিব্যর কপালে স্পষ্ট করতে সে দু চোখ বুজে নিল। এক পাতলা শীতল বৃষ্টির মতো এক অদ্ভুত প্রশান্তি তাকে ঘিরে ধরল। এই মেয়েটা তাকে ভয় পায়, দিব্য তা জানে। অবনীয় থেকে নবনী সম্পূর্ণ ভিন্ন দাসে। অবনী ছিল কঠোর প্রকৃতির, তার কথার ধরন ছিল শক্ত। দিব্য সঙ্গে অবনীর বিয়েটা যে পারিবারিক চাপে ছিল তা অবনী তার আচরণে বুঝিয়ে দিত বারবার। তবুও দিব্য চেষ্টা করত তার মন জুগিয়ে চলার, সমস্ত আবদার পূর্ণ করার। একটা নিটোল সুন্দর পরিবারের স্বপ্ন সে আজীবন দেখে এসেছে। কিন্তু বাস্তবতা বড় নিষ্ঠুর। মানুষ চায়, যা চায় তা কি সবসময় পায়? অন্ধকারের সুযোগ নিয়ে দিব্য পশুদীপ্ত চোখে কোণে বেয়ে কয়েক ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। পরক্ষণে নিজেকে সামলে নিল সে। ঘরে এখন নিস্তব্ধতা। নবনী এক অদ্ভুত অপরাধবোধে ভুগতে লাগলো। তার আঙুলগুলো এখন আপন মনে দিব্যর চুলে বিলীন কাটছে। কপালে আঙুলে আলতো চাপের ব্যথা কমানোর আপ্রাণ চেষ্টা করলো। নবনী একদম নিচু স্বরে বলে উঠল, আই অ্যাম সরি। দিব্য চোখ মেলালো না। ও শরীরটাও এক বিন্দু নড়ল না। কেবল গম্ভীর তন্নিদ্রা এক ভারী গলায় উচ্চারণ করলো, স্টপ নবনী, অনেক হয়েছে। নবনী দমল না। ধীরে স্থির কণ্ঠে বাধা দিয়ে বলল, ও আজ আমাকে বলতে দিন। না বললে আমার ভেতরে এক অদ্ভুত অস্বস্তি থেকে যাবে। দিব্য এবার একদম নিচু হয়ে গেল। নবনী একটা দীর্ঘশ্বাস টেনে নিজেকে গুছিয়ে নিল। তারপর স্পষ্ট স্বরে বলতে শুরু করলো, আমার জীবনে আপনি আর দিয়া ছাড়া বর্তমানে আর কারো বিন্দুমাত্র অস্তিত্ব নেই। অনেক আগেই ধুলোবালি মাখা কোনো পুরনো ডায়েরির মতো পেছনে ফেলে এসেছি। আমি ভাবতাম আমি বুঝি ভীষণ শক্ত মনের মানুষ, কিন্তু আজ উপলব্ধি করলাম যে আমি আসলেই তেমন নয়। মনের উপর কারোর নিয়ন্ত্রণ থাকে বলুন, তবে বিশ্বাস করুন, অসীম বিয়ে করেছে বলে আমি কাঁদিনি। আমার কারণটা ছিল সম্পূর্ণ অন্য। এখন আপনি যদি আমায় বিশ্বাস না করেন, তবে আমার আর কিছু করার নেই। কিন্তু নবনীর কথা মাঝপথে দিব্য বলল, কিন্তু কি? নবনী এক মুহূর্তের জন্যই থমকে গেল। কিন্তু আমি মনে প্রাণে চাই, আপনি অন্তত আমাকে বিশ্বাস করুন। আমি তোমাকে ভীষণ বিশ্বাস করি নবনী। নবনী বিস্ময়ক সীমা রইল না। সেই স্তব হয়ে মানুষটা শান্ত মুখপ্রাণে চেয়ে রইল। কত অবলিয়ান, কত সহজভাবে কথাটা বলে দিল লোকটা। তার কি উচিত ছিল না একটু সন্দেহ করা? অন্তত একটা প্রশ্ন তো ছুড়ে দিতে পারত। তবে কাঁদছিলে কেন?
কোনো কৈফিয়ত না চেয়ে এত বড় একটা অবস্থার কথা কিভাবে বলে দিল সে? নবরী যখন গভীর চিন্তায় সাগরে হাবুডুবু খাচ্ছে ঠিক তখন নিঝুম ঘরের আবাসা নীল অবেলায় তার অগোচারী দিব্য তালুকদার ওষ্ঠ ধরে এক চিলেতে রহস্যময় কিন্তু তৃপ্তির হাসি ফুটে উঠল। বিছানার উপর হয়ে শুয়ে আছে কলরত। উদম গাত তার এলোমেলো চুল তপ্ত রোদেলা ঝিলিক দিচ্ছে। কারো অনবরত এক কর্কশ কণ্ঠে ডাকাডাকিতে ওর গভীর ঘুমে ব্যাঘাত ঘটেছে। যন্ত্রণায় মুহূর্তে চোখ মুখ কুঁচকে ফেলল সে। কণ্ঠ তার চিনতে পারার পর বিরক্তির মাত্রা যেন কয়েক গুণ বেড়ে গেল। আধো ঘুমের থেকেও চওড়া গলা ধমক দিয়ে উঠল কালরত। সমস্যা কি দোস্ত? সকাল সকাল মেয়ে মানুষের মতো এমন চিচি করছিস কেন? শান্ত বিরক্তিতে এবার চমকে গেল। বন্ধুর এমন নির্লজ্জ উক্তিতে কপালে ভাঁজ ফেলে একটা বিশ্রী গালি দিয়ে ফেলল সে। দাঁতে দাঁত চেপে জবাব দিল, শালা বলে কি না সকাল, বেলা এখন 11টা বাজে, তুই কি আঙ্কেলের হাতে আজ খুন হতে চাস? কথাটা কানে যেতে কাল রাত নেশাগ্রস্ত মস্তিষ্ক যেন বৈদ্যিক শখ খেলো। মুহূর্তের মধ্যেই বিছানায় ধরফরে উঠে বসল সে। ও অমন আকম্মিত লাফে শান্ত আর সামনে দাঁড়িয়ে থাকা অভিক দুজনেই চমকে গেল উঠল। কাল রাতের স্মৃতিগুলো একে একে মনের পর্দায় ভেসে উঠেছে। ইরার সঙ্গে দেখা করা তীব্র তারা নয়, ফুপুদের বাড়ি থেকে ঝড়ের বেগে বেরিয়ে গিয়েছিল সে। দেখাও হয়েছিল কিন্তু যা জানতে পারলো তা সহ্য করার ক্ষমতা ওর ছিল না। সেই যন্ত্রণার দহন সইতে না পেরে শান্তর আশ্রয় নিয়েছিল। শান্ত, অভিক আর কালরাত মিলে মদ প্রাণস করছিল কাল রাতে। তবে কাল রাত নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে আক্রোশ ডুবেছিল নেশায়। অতঃপর বন্ধুর বাড়িতেই অঘরে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতির ভয় তার উপলব্ধি করতে কাল রাতের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। নিজের বাড়িতে হলেও না হয় একটা অজুহাত খাড়া করা যেত, কিন্তু সে তো কাল ছিল আন্তাসাদের বাড়িতে আমন্ত্রিত অতিথি হয়ে এমন দায়িত্ব জ্ঞানহীন কাণ্ড সে কিভাবে করলো? দু হাতে মাথার চুল খামচে ধরে বলে উঠল, শীত, এখন কি হবে? অভিক এক পাশে দাঁড়িয়ে গম্ভীর মুখে ফোড়ক কাটলো, এই কি হবে এটা? একটা কাজটা করার আগে ভাবা উচিত ছিল না? কাল রাত এবার অগ্নিদৃষ্টিতে অভির দিকে তাকালো, রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এখন আমাকে নিত্যবাক্য শুনিয়ে জ্ঞান দিস না। পারলে কোনো উপায় বের কর, নয়তো আজ বাড়ি ফিরে তোদের 3 দিন পর আমার 40 খেতে যেতে হবে। কাল রাতের মস্তিষ্ক যেন এক নিকেট কোনো পাথরের দেওয়ালে ধাক্কা খাচ্ছে অনবরত। পরিস্থিতি গুরু যত করে প্রকট হচ্ছে তার ভেতরে অস্থিরতাটা ততটাই বাড়ছে। মন মস্তিষ্ক ভয় স্থানে যেন আগুন জ্বলছে। শান্ত ঠান্ডা যেন সেই আগুনের ঘি ঢেলে দিল। সেই বিদ্রূপ সুরে বলল, তোকে কি মনে হয় তুই এভাবে মরলে আঙ্কেল বড় করে তোর 40 করবে? আমার তো মনে হয় তোর লাশটাই বাড়ির সীমানায় ঢুকতে দেবে না তার প্রবল আপত্তি থাকবে। কাল রাত রক্তচক্ষু মেলে শান্তর দিকে তাকালো। শান্ত মুখে হাসি লেগে আছে। পাশ থেকে অভিক পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা। শান্ত শান্ত গলায় বলল, আরে এত দুশ্চিন্তা করিস না তো, কোনো না কোনো একটা হিললে ঠিক হয়ে যাবে। কাল রাত আর বসে থাকতে পারলো না। বিছানা ছেড়ে ঝটপট উঠে দাঁড়ালো। মেঝের এক কোণে পড়ে থাকা কুঁচকানো শার্ট তুলে নিয়ে গায়ে জড়ানো। অভিক আর শান্ত তখনও খাটে বসে ভাবুক ভঙ্গিতে একে অপরের দিকে তাকাচ্ছে। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজা ঠেলে ভেতরে ঢোকে অনন্ত। তিনজনকে এভাবে একসঙ্গে দেখে অনন্ত একটুও অবাক হলো না। যেন এই দৃশ্যটা সে আগে থেকেই কল্পনা করে এসেছিল। সরাসরি কাল রাতের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, জানতাম তোদের এখানেই পাওয়া যাবে কাল রাত। তোর কপালে এবার সত্যি দুঃখ আছে রে। তুই কি জানিস কাল রাতে দিব্য ভাই পর্যন্ত তোর খোঁজ নিয়েছে, অন্তত শ্বশুর বাড়িতে ঠিকঠাক একটা রাত কাটিয়ে তারপর বাড়ি ফিরতে পারিস। মাঝপথে নিরুদ্দেশ হওয়ার কি দরকার ছিল? কাল রাত একরাশ বিরক্তি নিয়ে একটা তপ্ত দীর্ঘশ্বাস ছাড়ল। কিছু একটা বলতে যাবে ঠিক তখনই শান্ত বসা থেকে অক্ষরিত অর্থে লাফিয়ে উঠল। তার চোখ মুখে অদ্ভুত উত্তেজনা। হাততালি দিয়ে বলে উঠল, থাম থাম, আমি একটা ফাটাফাটি আইডিয়া পেয়েছি। 3টি জোড়া চোখে তখন কৌতূহল আর অস্থিরতার সংমিশ্রণ। শান্তর মুখের দিকে সবাই এমনভাবে তাকিয়ে আছে যেন সে কোনো মহা জাগতীয় রহস্য উন্মোচন করতে যাচ্ছে। শান্ত গম্ভীর মুখে বলল,
দিব্য ভাই কাল রাতে আমাকে মেসেজ পাঠিয়েছিল। আমি তো ভয়ে রিপ্লাই করার সাহস পাইনি। কিন্তু বাকি রইল কে? অভিক। অভিক কিছুটা অপ্রস্তুত হয়ে ভ্রু কুঁচকালো। পালা পাল্টা প্রশ্ন ছুড়ে দিল, তাতে কি? শান্ত অভিকের কাঁধে হাত রেখে বলল, আরে এটাই তো আসল সুযোগ। তোকে এখন একটা বিশেষ দায়িত্ব পালন করতে হবে। কি দায়িত্ব? শান্ত নাটকীয় ভঙ্গিতে ঘোষণা করলো, তোকে এখন সুসাইড করার চেষ্টা করতে হবে। কথাটা শোনা মাত্রই অভিক যেন আকাশ থেকে পড়লো। সিটকে সরে গিয়ে চিৎকার করে বলল, কি আজে বাজে বকছিস তুই? আমি কেন মরতে যাব? আমার মাথা খারাপ হয়েছে? কাল রাত আর অনন্ত বিরক্ত চমক সীমায় পৌঁছে শান্তর দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। কিন্তু শান্ত দমবার পাত্র নয়। সে নিজের যুক্তিতে অনড়ল থেকে বলল, আরে বাবা, আসলে কারণ হলো তোর প্রেমিকা অনন্ত বিয়ে হয়ে গেছে। সেই শোকে তুই এখন জান দিতে বসেছিস। অভিক রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে এক প্রচণ্ড কিল বসিয়ে দিয়ে শান্তর পিঠে দাঁতে দাঁত চেপে গালি দিয়ে বলল, শালা চুতিয়া, আমার কোনো কোনো প্রেমিক নেই, সেটা তুই ভালো করে জানিস। আর আমার কি খেয়ে দে কাজ নাই যে একটা সামান্য মেয়ের জন্য জীবন দিয়ে দেব? আমার সাথে কেউ এমন বেইমানি করলে আমি পরের দিন ওর চেয়েও সুন্দরী বউকে বিয়ে করে ওকে দেখিয়ে দেব। মরতে যাব কোন দুঃখে? শান্ত ব্যথায় কোকড়িয়ে আর্তনাদ করে উঠল। পিঠে ডাকতে ডলতে ডলতে বলল, আরে হারামজাদা, মরছিস কেন? পুরো পরিকল্পনা তো আগেই শুনবি। আর এই বয়সে একটা প্রেমিকাও জোটাতে পারলি না। তোর তো লজ্জা পাওয়া উচিত। যা গিয়ে বুড়িগঙ্গার পচা পানিতে ডুবে মরে আয়। অভিক চোখে সারু করে শান্তর দিকে তাকালো, ধীর স্থির গলায় প্রশ্ন করলো, তোর আছে? তোর প্রেমিকা কোথায়? শান্ত করুণ মুখে ডানে বামে মাথা নাড়ালো। অভিক মোক্ষম সুযোগ পেয়ে সজোরে একটা লাথি মারলো শান্তর পায়ে। বিদ্রুপ সুরে বলল, নিজের হলে আস্ত একটা বজ্জাত, প্রেম করার আগে ছ্যাঁকা খেয়ে বসে আছে। সে এসেছে আবার আমাকে জ্ঞান দিতে। তুই যে কাল রাতের বর্তমান বউ, অর্থাৎ আমাদের ভাবির পেছনে লাইন দিচ্ছিস, সেই কথা কি আমরা কেউ জানি না ভেবেছিস? নষ্ট কোথাকার! কালরাগ ধমক বলল, থামবি তোরা? শান্ত, যদি কোনো কাজের উপায় থাকে তবে বল, নয়তো আমাকে নিজের মতো ভাবতে দে। শান্ত আত্মবিশ্বাসের সাথে বলল, আমি তো সেটাই বলার চেষ্টা করছি। শোন, আমরা আঙ্কেলকে বলবো যে অভিক কাল রাতে আত্মহত্যা চেষ্টা করেছিল, কারণ ওর প্রেমিকা অন্য কোথাও বিয়ে হয়ে গেছে। আর বন্ধু হিসেবে তুই আর আমি সারা রাত ওর পাশে থেকে ওকে সামলিয়েছি। এই গল্পটা বিশ্বাসযোগ্য হবে, আর অন্তত কিছুটা রেহাই পাওয়া যাবে। কি বলিস? কি ভালো আইডিয়া দিয়েছিস, তাই না? অভিক মুখ বাঁকিয়ে প্রতিবাদ করলো, এটা চরম ফালতু একটা আইডিয়া। আঙ্কেলের সামনে আমার অসম্মান হয়ে যাবে। কি অবস্থা হবে ভেবে দেখেছিস? অনন্ত পাশ থেকে ফিক করে হেসে দিল, যার সম্মানই নেই তার আবার কিসের অসম্মান? আইডিয়াটা কিন্তু মন্দ না। বন্ধুর বিপদে এইটুকু ত্যাগ স্বীকার করতে পারবি না? তাহলে তুই কর না, নয়তো শান্ত করুক। শান্ত দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাদের দিয়ে যদি হতো তবে তো হয়ে যেত। একটু পরিস্থিতিটা বোঝ ভাই। অভিক না বলতে গিয়েও থেমে গেল। তার নজর পড়ল কাল রাতের অসহায় দুটি চোখের দিকে। কাল রাত নিঃশব্দে যেন চোখের ভাষায় মিনতি করে, প্লিজ বন্ধু বাছা। অভিক আর না পেয়ে বিরক্তি হয়ে বলে উঠল, একদম ওভাবে তাকাবি না কাল রাত। ঢং। ঠিক আছে, যা খুশি বলিস। মুহূর্তে কাল রাত শান্ত আর অনন্ত মিনতে অট্টহাসির ঘরটা মুখরিত হয়ে উঠল। সে সজরে শখ অনুযায়ী শান্তকে নিয়ে এলো সাক্ষী হিসেবে। ড্রয়িং রুমে পা রাখতে মুখোমুখি হলো আশরাফ তালুকদার আর কাব্য। ওরা আন্তাসার সাথে আলোচনায় মগ্ন ছিল। কাল রাত তাদের সাজানো গল্পটা বেশ গুছিয়ে বলল, কিভাবে বন্ধুর জীবন বাঁচাতে সে সারা রাস্তা ব্যস্ত ছিল। শান্তও পাশে থেকে বন্ধুত্বর মহিমা কীর্ত করলো। আশরাফ তালুকদার শেষ পর্যন্ত খুব একটা কড়া কথা বললেন না। তিনি কাব্যকে নিয়ে চলে গেলেন। নির্জানাকে নিয়ে কাল রাতকে বাড়ি ফেরার নির্দেশ দিয়ে গেলেন। কাল রাত বাধ্য ছেলের মতো মাথা নাড়ালো। ঘরে ঢুকে দেখলো নির্জানা ল্যাপটপ কোলে নিয়ে খাটে বসে আছে। পাশে কুহু। কাল রাতকে দেখা মাত্রই কুহু চঞ্চল হয়ে উঠল, ওই তো ভাইয়া চলে এসেছে। কোথায় মরেছিলিস তুই সারা রাত? কাল রাত বিরক্তিতে মুখ কুঁচকালো।
তোকে সব কৈফিয়ত দিতে হবে। কে তুই? দূর হ সামনে থেকে। কুহু মুখ ভেঙচিয়ে ঘর থেকে বেরিয়ে যেতেই ঘরে অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। নির্জানা স্থির দৃষ্টিতে কাল রাতের দিকে তাকালো। সারা রাত দুশ্চিন্তায় আর নিজের জীবনের অনিশ্চয়তার কথা ভেবে সে এক ফোঁটা ঘুমাতে পারেনি। অথচ কাল রাতে চোখ মুখে তার বিন্দুমাত্র ছাপ নেই। কাল রাত নির্জনার দিকে একবার ফিরেও তাকালো না। অন্তত নির্বিঘ্নার ভঙ্গিতে ব্যাগ থেকে জামা কাপড় বের করে সোজা ওয়াশরুমের দিকে পা বাড়ালো। নির্জানা লক্ষ্য করলো কাল রাত যখন কাপড় বের করছিল তখন তার ফোনটাও ব্যাগ থেকে বের করে বিছানায় রেখে গিয়েছে। নির্জানা একটা দীর্ঘশ্বাস ফেললো। এবার আর বুঝতে বাকি রইল না যে কেন সারা রাত এতবার ফোন করার পরেও ওপাশ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। সকাল থেকেই তালুকদার বাড়িতে ব্যস্তমান ধুম পড়েছে। বাজারের থলি উপচে পড়েছে তাজা শাকসবজি আর রকমের রান্নার জিনিস। নবনী আর মিলু মিলে সেগুলো গুছিয়ে রাখছিল। ড্রয়িং রুমের আলেখা কিছুটা মুখ ভার করে বসে আছেন। পাশে বসে মাহাজা আনুচ্ছু স্বরে গলা করে তার মন ভেঙানোর চেষ্টা করলো। হঠাৎ সে নিঃসঙ্গ শান্ত পরিবেশে মৌনিতার তীব্র চিৎকার শুনে গেল। একই কাণ্ড করেছো তোমরা! চিৎকার শুনে সবাই আতঙ্কে তাড়াহুড়ি করে রান্নাঘরের দিকে ছুটলো। সেখানে পা রাখতে সবার চক্ষু চড়গাছ। ড্রয়িং রুমের নির্বিঘ্ন নিমিষেই উধাও হয়ে গেল দৃশ্যটা দেখে। রান্নাঘরের মেঝেতে দিয়া, ইহান আর ইভান একা একা হয়ে দাঁড়িয়েই আছে। একটু আগে মিলু এক খাসি ডিম এনে রেখেছিল ফ্রিজে তোলা অপেক্ষায়। তার অর্ধেকই এখন মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। হলুদ কুসুম আর সাদা লাল মেঝেই এক বিচ্ছিত অবস্থা। দিয়া আর ইহানের হাতেও তখনও ভাঙা ডিমের অবশিষ্টটা লেগে আছে। কেবল ইহান একপাশে অপরাধবোধে আর বিরক্তি নিয়ে পাথরের মতো দাঁড়িয়ে। নবনী দ্রুত এগিয়ে গিয়ে বলল, এসব কি করছো তোমরা? এভাবে এতগুলো ডিম কেন ফাটালে? দিয়া হাসি মুখে উত্তর দিল, তুমি জানো মাম্মা, ইভান বলেছে ডিম থেকে নাকি বাচ্চা হয়। তাই ইহান আর আমি মিলে অনেকক্ষণ ধরে ডিমগুলো থেকে বাচ্চা বের করার চেষ্টা করছি। কিন্তু দেখো, কোথাও কোনো বাচ্চা নেই। ইহানও তরিং দিয়া সুরে সুরে মেলালো, হ্যাঁ চাচি, ইহান ইভা কিছু জানে না। ও আমাদের একদম মিথ্যে কথা বলেছে। সব দোষ ওর। ইভান বিরক্তি চোখে দুই ভাই বোনের দিকে তাকালো। সে বইয়ের পাতা পড়েছিল ডিম থেকে বাচ্চা হয়। উত্তেজনার বশে সেটা দিয়া আর ইহানকে বলতে যে এমন প্রণয়কুণ ঘটে যাবে তা সে ঘুণক্ষরেও ভাবেনি। ইভান গম্ভীর গলায় বলল, তোরা দুজন আস্ত বুদ্ধ। আমি মোটেও মিথ্যে বলিনি, ডিম থেকেই বাচ্চা হয়। কিন্তু সেটা কি আর এভাবে আছাড় মেরে ফাটালে হয়? বোকা কোথাকার! আমি ঠিক বলেছি না আম্মু? মৌনিতা তখন কিন কর্তব্য বিমূঢ়। চোখের সামনে এতগুলো ডিম নষ্ট হওয়ার শোকে সে প্রায় দিশেহারা। ইহানের দিকে তাকিয়ে ধমক দিয়ে উঠল, তোরা একই কাণ্ড করলি বলতো ইহান? তোকে তো বারণ করেছিলাম রান্নাঘরে ঢুকতে। কতগুলো ডিম এক নিমিষেই সাবার করে দিলি। আল্লাহ, এই ছেলেকে নিয়ে আমি এখন কি করব? মায়ের ধমক খেয়ে ইহান এক দৌড়ে রান্নাঘর থেকে পালালো। তার পিছু পিছু ইভানও প্রস্থান করলো। কিন্তু দিয়া নড়ল না। সে নিজের ছোট দুহাত কোমরে বেঁধে বিজ্ঞে মতো দাঁড়িয়েই রইল। নবনী, মিলু আর মৌনিতা মিলে যখন মেঝে পরিষ্কার করতে শুরু করলো তখন দিয়াকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মৌনিতা বলল, তোর আবার কি হলো? ওভাবে দাঁড়িয়ে আছিস কেন? দিয়া অত্যন্ত গম্ভীর গলায় প্রশ্ন ছুড়ল, চাচি, তুমি কি জানো না চিটিং করা একদম ভালো না কাজ নয়? মৌনিতা আকাশ থেকে পড়ল, আমি আবার তোর সাথে কোথায় চিটিং করলাম? এই যে করলে, তুমি ছেলেদের নিয়ে কি বলবে সেটা আল্লাহকে কে জিজ্ঞেস করলে? তুমিও কি চাচ্চুর মতো কিছু জানো না? মৌনিতা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। দিয়ার এমন কথায় হাসির রোল উঠল রান্নাঘরে। দিয়া কারোর দিকে না তাকিয়ে নিজের ভঙ্গিতে হেঁটে ওখান থেকে বেরিয়ে গেল। বিকেল 5টায় রাঙা রোদ্দুর জানালায় কাচ ভেদ করে রুমের কার্পেটে লুটোপুটি খাচ্ছে সোফায় বসে নবনী। দিয়া চুলগুলো
বেঁধে দিচ্ছে। মা মেয়ের খুনসুটি আর খিলখিল হাসিতে ঘরটা প্রাণপ্রস্ত। ঠিক সেই মুহূর্তে দিব্য প্রবেশ। দরজার শব্দ পেয়েই হাসি কালরত স্তব্ধ হয়ে গেল। দুজনেই হঠাৎ কোমর আষ্ট আর চুপচাপ হয়ে গেল। দিব্য তীক্ষ্ণ নজর এড়ালো না কিছুই। দরজার ওপাশ থেকে সে স্পষ্ট শুনেছে তাদের উচ্ছ্বাস কণ্ঠস্বর, অথচ তাদের দেখা মাত্রই এই নবনী। সে গায়ের কোটটা আগলা করে সোফায় একপাশে রেখে গম্ভীর বজায় রেখে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ফিরে আসতে দেখলো মা মেয়ের মধ্যে ইশারায় কোনো এক গোপন শালা পরামর্শ চলছে। দিয়ার চোখে নড়িয়ে নবনীকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে, আর নবনীও মাথা নেড়ে সায় দিচ্ছে। দিব্য তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বাঁকা চোখে চেয়ে শুধালো, কি চলেছে এখানে? কোনো বিশেষ ষড়যন্ত্র? সরাসরি কেউ আমাকে কিছু বলবে কি? দিয়া সোফা থেকে লাফিয়ে নামলো। তারপর সে নিজস্ব ভঙ্গিতে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আধো আধো কণ্ঠে বলল, পাপ্পা, অনেক দিন হয়ে গেছে দিয়া কোথাও ঘুরতে যায় না। দিয়া এবার পার্কে যেতে চায়। মাম্মাকে সাথে নিয়ে অনেক অনেক ঘুরতে চায়। দিয়া তো মাম্মার সাথে কখনো কোথাও বেড়াতে যায়নি। দিব্য ঠোঁটের কোণে মুদে হাসি রেখে ফুটে উঠল। সে ধীরে স্থিরভাবে বলল, হ্যাঁ, সেটা তো অবশ্যই হওয়া উচিত। দিয়া যখন বলেছে তখন আমাদের যেতেই হবে। তবে মাম্মা, আজ নয়, আমরা বরং কাল যাই। পাপ্পাকে যে আজ একটু পরে আবার জরুরি কাজে বের হতে হবে। দিয়া গাল ফুপিয়ে জেদ ধরল, না, আমি আজকে যাব, এখনই যাব। নবনী নরম গলায় বোঝাতে লাগলো, সোনা, পাপ্পা তো বলেছে কাল নিয়ে যাবে। কেন এমন জেদ করছো? তার চেয়েও এক কাজ করি, আজ বরং আমি আর তুমি গিয়ে ঘুরে আসি। পাপ্পা তো অনেক জরুরি কাজ আছে, তাই না? দিয়া মানল না। নবনীর হাত জড়িয়ে ধরে সজোরে মাথা নেড়ে বলল, না, আমি তোমাদের দুজনের সাথেই ঘুরবো, আর সেটা আজকেই। মাম্মা, পাপ্পা আর দিয়া আজকেই যাবে। নবনী এবার মহা মুশকিলে পড়ল। দিব্য যখন বলেছে কাজ আছে, তখন নিশ্চয় সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। নয়তো দিব্য তালুকদারের কাছে তার কলিজার টুকরো মেয়ের চেয়েও বড় আর কি হতে পারে। নবনী দিয়ার মন ভোলাতে আবার চেষ্টা করলো, সোনা, তুমি কি আমাকে ভালোবাসো না? শুধু মাম্মার সাথে গেলে কিন্তু অনেক বেশি মজা হবে। আমরা বরং ইহান, ইভান আর চাচিকেও সাথে নিয়ে যাব। কি বলো? দিব্য নবনীর দিকে চেয়ে বলল, তোমাদের একা যাওয়ার দরকার নেই, আমি তো বললাম কাল নিয়ে যাব। দিয়া মিছিমিছি জেদ করো না আম্মু, তুমি তো পাপ্পার গুড গার্ল, তাই না? দিয়ার দুপাশে প্রবল বেগে মাথা নেড়ে বলল, তবে আমি শুধু মাম্মার সাথেই যাব, আজকে যাব। দিব্য অনিচ্ছা সত্ত্বেও শেষমেশে সম্মতির মাথা না নাড়াতে হলো। মেয়ের আবদার আগ্রহ করার সাধ্য তার কোনো কালেই ছিল না। সে কিছুটা গম্ভীর স্বরেই বলল, সাবধানে যেও, আমি বরং কাইয়াফে বলে দিচ্ছি, ওই তোমাদের ঘুরিয়ে আনবে। দিয়া খুশিতে তখন আটখানা অবস্থা। এক মুহূর্তে দেরি না করে সে ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল ইহান আর ইভানকে সবটা সংবাদটা দেওয়ার জন্য। দিব্য ড্রয়ার থেকে ল্যাপটপ বের করে খাটে এক কোণে বসলো। নবনী লক্ষ্য করলো আজকে দিব্য যেন অন্যদিকে চেয়েও খানিকটা বেশি গম্ভীর। সে গম্ভীর্যর আড়ালে দুশ্চিন্তার কোনো ছাপ আছে কিনা তা নবনী সাবধানে চোখে ধরা পড়ল না। সে খুব একটা গুরুত্ব না দিয়ে আলমারি খুলে একটা শাড়ি বের করলো। হঠাৎ শান্ত ঘরটায় দিব্য কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো, ওটা রাখো, অন্য একটা পরো। নবনী থমকে দাঁড়ালো। কয়েক পলক শাড়িটার দিকে তাকিয়ে নিশ্চিত হলো কটাটা তাকে বলা হয়েছে। কিন্তু কেন? শাড়িতে কি কোনো খোঁজ ছিল নাকি? দিব্যর পছন্দ তালিকায় ওটা নেই। সে কোনো প্রশ্ন না করেই বোকার মতো দুপাশে মাথা নেড়ে শাড়িটা যথাস্থানে রেখে দিল। দিব্য ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ না সরিয়ে আচমকা প্রশ্ন করলো, নবনী, তুমি কি ড্রাইভ করতে পারো? নবনী অবাক হয়ে ফিরে তাকালো, না তো। কে বলুন কেন বলুন তো, তোমার ড্রাইভিং শেখা উচিত। নবনী কৌতূহল বাড়ালো, কিন্তু হঠাৎ কেন? দিব্য সেই কেনার কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করলো না। সংক্ষেপে বলল, আমি সব ব্যবস্থা করে দেব, যত দ্রুত সম্ভব শিখে নিও। তাছাড়াও লাইসেন্স ও একটা ব্যাপার আছে। আর হ্যাঁ, বাইরে দিয়ার দিকে খেয়াল রেখো। কথাটা শেষ করে দিব্য ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো। আলমারি থেকে নিজের পোশাক বের
করলো। নবনী খুব ইচ্ছে করছিল একবার সাহস করে জিজ্ঞেস করতে, "কোথায় যাচ্ছেন আপনি? এত জরুরি কি কাজ?" কিন্তু এক অজানা দ্বিধা আর সংকোচে তার কণ্ঠরোধ করে দিল। আকাশে মেজাজ আজ বেশ ভরাক্রম। সন্ধ্যা থেকে ঝড়ের বাতাসে বইছিল, তবে কিছুক্ষণ আগে থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। জানালার বাইরে প্রকৃতি এই রুক্ষ রূপ, আর ঘরের ভেতরে বিরাজমান এক নিবিড় স্তব্ধতা। দিব্য যখন ঘরে ফিরল তখন সে বৃষ্টির পানিতে সিক্ত। থুরবুর অবস্থা। ঘরে ঢুকে তার নজর গেল বিছানার দিকে। দেখলো নবনী আর দিয়া পাশাপাশি অঘরে ঘুমাচ্ছে। নবনীকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে ঘুমাতে না চেয়েও অনাকাঙ্ক্ষিতভাবে তন্দ্রায় ডুবেছে। অপেক্ষা কি তবে তার জন্যই ছিল? নবনী শান্ত ঘুমে মুখখানি দেখে দিব্যর বুকের ভেতরটা এক অজানা স্বস্তি ভরে উঠল। সে নিঃশব্দে ওয়াশরুমে ঢুকে ভেজা পোশাক বদলে নিল, কিন্তু দরজা মৃদু শব্দেই নবনী আগলা ঘুমটা ভেঙে গেল। চোখের কালচে উঠে বসতে সে দেখল দিব্য সিক্ত চুলে ওয়াশরুমে থেকে বের বেরিয়ে আসছে। ঘড়ির কাঁটা তখন 11টা ছুঁই ছুঁই। এই মাঝরাতে দিব্যকে ভেজা অবস্থায় দেখে নবনী কিছুটা বিচলিত হয়ে শুধালো, "আপনি কখন এলেন?" দিব্য কিছুটা অপ্রস্তুত বোধ করলো, যদিও সে জানে নবনী তাকে জেরা করবে না। তবুও এই অসময়ে ফেরা নিয়ে একটা ব্যাখ্যা দেওয়া হয়তো তার অধিকারের মধ্যেই পড়ে। দিব্য স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, "এই তো কিছুক্ষণ হলো এলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই একদম ভিজে গিয়েছিলাম। তুমি ওভাবে কেন শুয়েছিল? ঠিকঠাক মতো ঘুমিয়ে পড়তে পারতে।" নবনী তাড়াহুড়ো করে বিছানায় ছাড়লো। "আপনি আসার পর আমাকে ডাকলেন না কেন?" দিব্য তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে নির্লিপ্ত গলায় জবাব দিল, "ডাকার কি আছে? তুমি ঘুমাচ্ছিলে। আপনার এখনো খাওয়া হয়নি মনে হয়। আমিও খাবারটা গরম করে নিয়ে আসবো।" দিব্য মাথা নেড়ে বাধা দিয়ে বলল, "এখন আর কষ্ট করে খাবার আনতে হবে না। রাত অনেক হয়েছে। তুমি শুয়ে পড়ো।" নবনী কোনো কথা বাড়ালো না, তবে দিব্য বাড়ানো কানে তুলল না। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল সে। দিব্য অবাক হয়ে তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। অল্প পরেই নবনী খাবারের থালা গুছিয়ে ঘরে ফিরল। দিব্য সোফায় বসেছিল। নবনী টেবিলের ওপর খাবারগুলো সাজিয়ে রাখলো। দিব্য আবার বিরক্তি না করে খাওয়া শুরু করলো। পরিবেশটা সহজ করতে সে নিজেই কথা বলল, "তোমাদের ঘোরাঘুরি কেমন হলো? ঠিকঠাক মতো ঘুরেছে তো? দিয়া নিশ্চয় খুব মজা করেছে।" নবনী লক্ষ্য করলো দিব্যর কণ্ঠস্বরে কেমন একটা সূক্ষ্ম সংকোচ। সে ধীরস্থিরভাবে বলল, "ঘোরাঘুরি ঠিকঠাকই হয়েছে, তবে আমার আপনাকে কিছু জিজ্ঞেস করার ছিল।" দিব্য যেন আগের থেকেও প্রশ্নটা আঁচ করতে পেরেছিল। সে খাবারের গ্লাস মুখে তোলার আগে দ্রুত বলে উঠল, "আসলে একটা খুব জরুরি মিটিং ছিল। ক্লায়েন্ট ফরেনার, তাই সময়টা হাতে ছিল না। আর আকাশের অবস্থা তো দেখছই, ঝড় বৃষ্টি তাণ্ডবের আটকে গিয়েছিল। এই কারণে ফিরতে একটু দেরি হলো আর কি।" খেতে খেতে অন্তত নির্বিঘ্নের ভঙ্গিতে কথাগুলো বলল দিব্য। নবনী যেন মুহূর্তের জন্য বোকা বনে গেল। সে কি আদৌ এসব কৈফিয়ত চেয়েছিল? লোকটা নিজের মনে একটা পর একটা ব্যাখ্যা দিয়ে যাচ্ছে, অথচ নবনী জিজ্ঞেস ছিল সম্পূর্ণ ভিন্ন। সে কিছুটা অপ্রস্তুত হয়েই বলল, "আমি তো এসব জানতে চাইনি। আপনি আমাকে অযথা কৈফিয়ত দিচ্ছেন।" দিব্য শান্ত চোখে নবনীর দিকে চাইল। ধীরস্থির গলায় বলল, "প্রয়োজন মনে হলো তাই বললাম।" "তা তুমি ঠিক কি জানতে চাইছিলে? আপনার কাছে কি আপুর কোনো ছবি নেই?" কথাটা শুনে দিব্যর হাত থমকে গেল। অত্যন্ত স্বাভাবিক হওয়ার চেষ্টা করে সে পাল্টা প্রশ্ন করল, "অবনীর ছবি? হঠাৎ এই প্রশ্ন কেন? আমি আসার পর থেকে বাড়ির কোথাও তার কোনো চিহ্ন দেখিনি, তাই জিজ্ঞেস করলাম। এমনকি দিয়াও জানে না তার জন্মদাত্রী অন্য কেউ। সে আমাকে নিজের মা বলেই চেনে, কারণ সে তার আসল মাকে কখনোই দেখেনি।" দিব্য একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, "কারণ আমি কখনো চাইনি দিয়া ওর মায়ের অভাব বোধ করুক। তাই আমি ওকেও অবনীর কথা বলিনি। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমিও চাই দিয়া আজীবন তোমাকেই নিজের মা ভাবুক। কিন্তু এটা কি আপুর প্রতি অন্যায় হবে না?" নবনীর কণ্ঠে বিষণ্ণতা ফুটে উঠল। দিব্য ঠোঁটের কোণে মৃদু একটা হাসি রেখা
ফুটে উঠল। সে বলল, কি আজে বাজে কথা বলছো নবনী? তাছাড়াও তুমি তো জানো, মৃত মানুষের ছবি এভাবে ঘরে ঝুলিয়ে রাখা সবসময় ঠিক নয়। আর দিয়াকে এসব বলে ওর শৈশবটা কেন জটিল করব? আমি চাই না ওর এসব জেনে মন খারাপ করুক। দেখুন, আমি বলতে চাইছি, তুমি খেয়েছো? দিব্য গম্ভীর কণ্ঠস্বর নবনীর কথা কেড়ে নিল। নবনীর ডানে বামে মাথা নেড়ে না সূচক উত্তর দিতেই দিব্য নিজের প্লেট থেকে এক লোকমা খাবার নবনীর মুখে কাছে নিয়ে ধরল। নবনী যেন আকাশ থেকে পড়ল। বিস্ময়ক ভরা চোখে সে দিব্যর দিকে চেয়ে রইল। মুহূর্তের জন্য তার সব যুক্তি আর কথা যেন হারিয়ে গেল। দিব্য পুনরায় ইশারা করে বলল, কি হলো, হা করো। এভাবে রাত অবধি না খেয়ে বসে থাকার কোনো মানে হয় না। আমার কাজ বা পরিস্থিতির প্রয়োজনে মাঝে মধ্যে এমন দেরি হতে পারে। তাই বলে তুমি না খেয়ে থাকবে না, নিজের মতো খেয়ে ঘুমিয়ে যেও। মনে থাকবে? নবনী মাথা নাড়ালো। অতঃপর বিনা বাক্যে সেই লোকমাটি গ্রহণ করলো। এরপর আর দুজনের মধ্যে কোনো কথা হলো না। খাওয়া শেষে নবনী যখন প্লেটগুলো রাখতে বাইরে বের হলো, তখন কিছু শোনগোল আর উচ্চস্বরে কথা বলার আওয়াজ তার কানে এলো। মনে হলো আরাফাত তালুকদার প্রচণ্ড কাউকে তিরস্কার করছেন। নবনী দ্রুত ঘরে ফিরে এসে দেখল দিব্য বিছানার অধরে আধশোয়া হয়ে আছে। সচরাচর দিয়া তাদের মাঝখানে থাকলেও গত রাত থেকে সেই অভ্যাসে কিছুটা পরিবর্তন এসেছে। নবনী চিহ্নিত মুখ দেখে দিব্যর কৌতূহল চোখে শুধালো, কি হয়েছে, কোনো সমস্যা? আরও কিছু বলতে চাই। নবনী ধীরে পায়ে বিছানায় উঠে বসলো। ঘরে মেইন সুইচ টিপে আলোটা নিভিয়ে দিয়ে দিব্যর প্রাণে চেয়ে বলল, ছোট চাচ্চু খুব রাগারাগি করছে। বোধহয় কাইয়েব ভাইয়ের সাথে কোনো বিষয়ে তর্কে জড়িয়েছে। নবনী বালিশের মাথা রাখতে দিব্য চট করে ওর কপাল ঝুঁকে এলো। অবাক কণ্ঠে বলল, বলছো কি? কাইয়েফের সাথে? এটা তো অবিশ্বাস্য। নবনী হৃৎস্পন্দনগুলো ধুকপুকানি বাড়ল। আচমকায় চমকে ও ও বিমুঠ হয়ে সে শুধু মাথা নাড়ালো। দিব্য যেন বিশ্বাসই হচ্ছে না। সে বিড়বিড় করে বলল, কাব্য হলে না হয় মানা যেত, কিন্তু কাইয়েফ তো ওনার চোখের মণি। তুমি জানো ঠিক কোন বিষয়ে নিয়ে ঝামেলা হয়েছে? না তো, আমি ওভাবে শোনার চেষ্টা করিনি। বেশ করেছো, অন্য কথার আড়ি পেতে শোনার ব্যাড ম্যানার্স। আচ্ছা নবনী, আজকে যদি আর একটু বিরক্তি করি তবে কি রাগ করবে? মাথাটা আজও খুব ধরেছে। বৃষ্টির কারণে হয়তো জ্বরও আসতে পারে। নবনী অন্ধকারে ঠোঁট টিপে হাসলো, তবে সেই হাসিটা সযত্নে আড়াল করল। ঘুরে শুধেও দিব্যের কপালে আর চুলে নিজের নরম আঙুলগুলো ডুবিয়ে দিল। মুহূর্তের মধ্যে দিব্য দু হাতে জড়িয়ে ধরল নবনীর মেহনীয় ছিপছিপে কোমর। আর একটু নির্ভীকভাবে নবনীকে নিজের কাছে টেনে নিয়ে কাঁধের খাদে মুখ গুজে একটা গম্ভীর দীর্ঘশ্বাস ফেলল। নবনীর শরীর যেন মুহূর্তেই পাথরের মতো শক্ত হয়ে এলো। বুকের ভেতরটা অনিয়ন্ত্রিত ঝড়ের মতো কাঁপছিল। দিব্যর উষ্ণ নিঃশ্বাসের স্পর্শ সর্বাঙ্গে শিহরণ বয়ে গেল। দুজনের মাঝে এক নিমিষে সব চিন্তা আর শব্দ নিস্তব্ধ হয়ে গেল। সেই বর্ষমুখো রাতে পরের দিন ভোরে আলো ফুটোতে তালুকদার বাড়িতে নির্জনাকে নিয়ে হাজির হলো কালরথ। নির্জনার বুকের ভেতর অভিমানে ঠাসা এক বিশাল পাহাড় জমে থাকলেও মুখে ফুটে কিছু বলার আগ্রহ তার অবশিষ্ট নেই। কোন অধিকারে ভাই বলবে? কালরথ তো কেবল তার সাথে নয়, আন্তাসার কিংবা কুহুর সাথেও সৌজন্য সীমা ছাড়িয়ে বিরাটবতা করে চলেছে। গাড়ির চাকা থামতেই নির্জানা আর কুহু গুমোট মুখ করে বাড়ির দিকে পা বাড়ালো। কালরথ গাড়িটা নির্দিষ্ট জায়গায় রেখে যেন যেই না ভেতরে ঢুকতে যাবে, অমনি মুখোমুখি হলো কাইয়েফের। কাইয়েফের দুই চোখের দৃষ্টি আর তরোয়ালের মতো বাঁধল। সে স্থির চোখে কালরথের দিকে চেয়ে রইল। কালরথের মনে হলো সেই চাহনিতে মিশে আছে একরাশ বিষাক্ত বিদ্রূপ। কাইয়েব তাকে অবজ্ঞা করে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই কালরথ সাহস করে ওর পথ আটকে দাঁড়ালো। কাইয়েব ভ্রু কুঁচকে বিরক্তি প্রকাশ করতে কালরথ নিজ স্বরে বলল, কাইয়েব, একবার শোন ভাই। আমি আসলে বাক্যটি শেষ করার আগেই
অবকাশ পেল না কালরাত। তার আগে কাইয়েফের শক্ত কঠিন হাতে এক প্রচণ্ড ঘুষি আছড়ে পড়ল ওর চোয়ালে। আকাম্মত এই আঘাতে কালরাত টাল সামলাতে না পেরে পিছিয়ে গেল। কোনোমতে নিজেকে সামলালো সে। আবারও মুখ তুলে চাইতে কাইয়েফ বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে ওর শার্টের কলার খামচে ধরল। রাগে কাইয়েফের পুরো শরীর থরথর করে কাঁপছে। রক্তবর্ণ চোখে চেয়ে গর্জে উঠল, ভাই খবরদার! আর একবার যদি আমাকে ভাই বলে ডেকেছিস তবে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। কাল রাত পাথরের মতো নিষ্পৃত বোধ করলো সে। যন্ত্রণায়ক আমও না নিয়ে ঠোঁটের কোণে এক চিলেতে স্নান হাসি ফুটিয়ে বলল, আরো দুটো মার কাইয়েপ, তাতে যদি তোর মন শান্ত হয় তবে মার। আমি একটা শব্দও করব না, বিশ্বাস কর। শুধু আমার কথাটা একবার শোন। কাল রাত এক ঝটকায় দূরে ঠেলে সরিয়ে দিল কাইয়েপ। ঘৃণার মুখ কুঁচকে বলল, কি বলবি তুই? তোর মতো বেইমানির মুখে কি আর কোনো কথা মানায়? আমি তোর একটা অজুহাতও শুনতে চাই না। আমার সামনে থেকে এখনই দূর হ, নয়তো আজ সত্যি তোকে খুন করে ফেলবো। কাল রাত পুনরায় পথ আটকে কিছু বলার চেষ্টা করতে নিয়ন্ত্রণ হারালো কাইয়েব। প্রথমে একটা ঘুষি, অতঃপর উপরে আরো। কাইয়েবের প্রথম কয়েকটা আঘাত করলো আঘাত কালরত প্রায় সাদরেই গ্রহণ করে নিয়েছিল, নিজের অপরাধে প্রায় নিশ্চিত ভেবে। কিন্তু কাইয়েব যখন ক্রমশ হিতাহিত জ্ঞান হারিয়ে হিংস্র হয়ে উঠল, তখন আত্মরক্ষার তাগিদে কালরত পাল্টা হাত চালিয়ে বসল। শৈশবে এমন দৃষ্টি খুব পরিচিত পরিচিত তার। ছোটবেলায় কত শত তুচ্ছ খেলনা বা সামান্য খুনসুটি নিয়ে ওরা এভাবে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েছে। আবার দিন শেষে সেই মারামারি ক্ষততে ওরাই একে অপরের মলম লাগিয়ে দিয়েছে। কালরোত অবচেতনে মনে ভেবেছিল আজকেও পরিস্থিতিটা তেমনই হবে, কিন্তু সে ভুল ভেবেছিল। সময় তো পরিস্থিতি মানুষের সম্পর্ক ব্যাকরণ বদলে দেয়। একটা শৈশবে কোনো ছেলে মানুষের লড়াই নয়, বরং এটা জীবন্ত রক্ত মাংসের নির্জানা আছে কেন্দ্রবিন্দুতে। এখানে ভ্রান্তের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে ভালোবাসা। মুহূর্তের মধ্যেই কুহুয়ার নির্জানা হন্তদন্ত হয়ে সেখানে ছুটে এলো। দুজনকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করতে গিয়ে নির্জানা ধৈর্যের ভাত ভেঙে গেল। তার মনে হলো কাল রাত বুঝি এখনো সেই দম্ভিকতা আর উগ্র মেজাজেই আছে, যা দিয়ে সে কয়েকদিন ধরে সারা জীবন অতিষ্ঠ করে তুলেছে। অপমানের ক্ষোভ আর একরাশ হতাশা নিয়ে নির্জানার নিয়ন্ত্রণ হারালো। আচমকাই কালরতের গালে সজোরে একটা চর বসিয়ে দিল। কাইয়ফ আর কালরত দুজনে স্থির হয়ে গেল সেই আকম্মিতায়। নির্জানার রাগে কাঁপতে কাঁপতে ফুঁসে উঠে বলল, কি করছোটা কি তুমি? মাথা কি একদম খারাপ হয়ে গেছে তোমার? কাইয়েফকে মারছো কেন? মারছো? পাগল হয়ে গেছো তুমি? কাল রাতকে তখন তপ্ত রোদের চেয়েও বেশি উত্তাপ ছাড়িয়ে পড়ে গায়ে শুধু আঘাত করেনি, তার পুরুষালী অহংকারে সজোরে ধাক্কা দিল। নিজের রক্তচক্ষু নির্জানার উপর স্থির করে গর্জে উঠল সে, হাউ ডেয়ার ইউ নির্জানা! তুই আমার গায়ে হাত তুললি? তোর এত বড় সাহস হয় কি করে? ক্রোধে বশবর্তী হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল কালরাত। তার হাতটা যখন প্রতিশোধের নেশায় নির্জানার গালের দিকে ধরে যাচ্ছিল, ঠিক তখনই একটা শক্তিশালী হাতের মুঠোয় তার কবজি বন্দি হলো। দিব্য কঠোর দৃষ্টিতে কালরাতের দিকে তাকিয়ে তাকে এক ঝটকায় সরিয়ে দিল। শীতল কণ্ঠে বলল, আজ তুই সব সীমা অতিক্রম করে ফেলেছিস কালরাত। আম্মু, তুমি কি এখনো বলবে ও যা করেছে ঠিক করেছে? আমি এখন কিছু বললে তো তোমার সহ্য হবে না। ততক্ষণে ঘরের ভেতর থেকে আলেখা বেগম, কাব্য আর নবনী হতদন্ত হয়ে সেখানে এসে হাজির হয়েছে। আলেখা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। বিষয়টা তার কাছে অদ্ভুত লাগছে। কাব্য ছুটে এসে কালরত আর কায়েবকে খুঁটিয়ে দেখলো। তার বিশ্বাসই হচ্ছে না যে এরা দুইজন হাতাহাতি করতে পারে। সে বিস্ময়ে ভরা কণ্ঠে শুধালো, তোরা দুজন মারপিট করেছিস? সিরিয়াসলি? আজ কি সূর্য পশ্চিম দিকে উঠেছে নাকি? কাইয়েব নিজের শার্টের ধুলো ঝাড়তে ঝাড়তে অত্যন্ত তাচ্ছিল্যের সাথে বলল, ওর নিজের থেকে গায়ে পড়ে ঝগড়া করতে এসেছে। ও তো আজীবনের স্বভাবই এটা। প্রথমে নিজের দোষ করবে, তারপর মেয়েদের মতো ন্যাকামি করে ভিকটিম সাজাবে। কাইয়েবের মুখে এমন কথা শুনে উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে গেল। শান্ত স্বভাবের কাইয়েব যে এতটা উগ্র হতে পারে তা কারো কল্পনাতেও ছিল না।
কাব্য এবার ধমক দিয়ে উঠল কাইয়েব, তুই কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস, ও তোর বড় ভাই, তুই ওর গায়ে হাত তুলিস কি করে? কাইয়েব সামান্য হেসে অবজ্ঞা সুরে বলল, বড় ভাই, মাই ফুড। কথাটা ছুড়ে দিয়ে সে হন হন করে বাড়ির বাইরে বেরিয়ে গেল। কাব্য রেগে তার পিছু নিতে চাইলে দিব্য মাথা থামিয়ে দিয়ে শান্ত হতে বলল। কাব্য গজ গজ করতে করতে বলল, তুই আমাকে কেন থামাচ্ছিস? ওর ব্যবহারটা দেখলি? ছেলেটা মাথায় একদম গেছে। কাল রাতকে ও এভাবে মারতে পারলো? দিব্য একবার স্নান চোখে কাল রাতের দিকে তাকিয়ে কাব্যকে মনে করিয়ে দিল, কাল রাতই বা এমন কি ধোয়া তুলসীর পাতা। ও নির্জনার গায়ে হাত তুলতে যাচ্ছিল, ওর স্পর্শটা এবার ভেবে দেখছিল, আমার মনে হয় ও কাইয়েব কিছু ভুল করেছে। আমি থাকলেও আমি একই কাজ করতাম, আরও খারাপ করতাম। কাল রাত আর কোনো তর্কে জড়ালো না। অপমান আর রাগে ফুঁসতে ফুঁসতে সে বাড়ির ভিতরে চলে গেল। আলেখাও ব্যাকুল হয়ে ছেলের পিছু নিল। নির্জারা এতক্ষণ একপাশে মাথা নিচু করে মূর্তির মতো দাঁড়িয়েছিল। দিব্য আলেখা আলতো করে তার হাত কাঁধে রাখতে সে স্নান এক চিলেতে হাসি ফুটিয়ে দ্রুত পায়ে সেখান থেকে প্রস্থান করলো। কাব্য দীর্ঘশ্বাস ফেলতে অফিসে দিকে রওনা হলো। দিব্য দিয়া আর নবনীকে নিয়ে স্কুলে উদ্দেশ্য বেরিয়ে এলো। অনিচ্ছা সত্ত্বেও কালরতের ঘরে পা রাখতে হলো নির্জানাকে। কপালের চিন্তার ভাঁজ নিয়ে ভেতরে ঢুকতে এক ভাবসা উটকো গন্ধ তার নাকরন্ধ আঘাত করলো। সিগারেটের কটু গন্ধ বুঝতে পেরে ঘৃণায় মুখ কুঁচকে এলো নির্জানার। ঠিক তখনই তার নজরে পড়ল ব্যালকনির মূর্তির মতো দাঁড়িয়ে থাকা কালরথকে। উৎকণ্ঠা গন্ধে আচমকায় কাশিতে দম আটকে এলো ওর। সেই শব্দে ঘাড় ঘুরিয়ে তাকালো কালরথ। ওর চোখের রক্ত আবার দেখে নির্জানার বুকের ভেতরটা হিম হয়ে এলো। কালরথের হাতে সিগারেটের অবজ্ঞাভাবে নিচে ফেলে দিয়ে ধীরে পায়ে এগিয়ে এলো নির্জানার দিকে। তীক্ষ্ণ ও হিংস্র দৃষ্টিতে সে যেন নির্জানাকে অস্বস্তিতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। কাল রাতের ঠোঁটে এক পাশ ফুলের নীলচে হয়ে আছে, ফর্সা গালের নিচে লালচের আঘাতের দাগটা এখনো স্পষ্ট। অমন উন্মাদ চাহনির সামনে এক গম্ভীর আষ্টতা অনুভব করলো নির্জানা। সে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে, কিন্তু ঠিক সেই মুহূর্তে কালরাত তার সামনে থাকা দুথাকের ড্রয়ারে সজোরে এক লাথি বসালো। মুহূর্তেই ওটা উল্টে পড়ে এক বিশাল শব্দ তুলল। নির্জারা ভরে শিউরে উঠল। তার স্তম্ভিত চোখের সামনে কালরাত দাঁতে দাঁত পিষে গর্জে উঠল, আমাকে মারলি তুই? এত সাহস কোথায় পেলি নির্জানা? আমাকে চর মেরে আবার আমারই ঘরে এসেছিস? তোরা সবাই মিলে আমাকে ঠিক কি পেয়েছিস বলতো? মুহূর্তে কালরাত যেন হিতাহিত জ্ঞান হারিয়ে এক উন্মাদে পরিণত হলো। চোখের সামনে যা পেল ছোটখাটো শোপিস, ফুলদানি সব একের পর এক আছড়ে ফেলতে লাগলো নির্জানার চারপাশে। কাছে চুরমার হওয়া শব্দ আর কালরতের ক্রোধের নির্জানা আতঙ্কে কুঁকড়ে গেল। তাকে স্বাভাবিক কোনো মানুষ নয়, বরং এক বুদ্ধ পাগলের চেয়েও ভয়ঙ্কর মনে হচ্ছিল। নির্জানা চাইলেও ওখান থেকে পালানোর পথ খুঁজে পেল না। এক সময় তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ঠোঁট কামড়ে ফুপিয়ে কেঁদে উঠল। কম্পিত গলায় অফুরন্ত স্বরে বলল, সরি কালরাত, আমি বুঝতে পারিনি, আই অ্যাম সরি, প্লিজ স্টপ ইট। কালরাত ক্ষণিকের জন্য থামলো, পরক্ষণে ঝড়ে বেগে এগিয়ে এলো। নির্জানার বাহু শক্ত মুঠোয় পিষে ধরলো, গর্জে উঠে বলল, এখন কেন সরি বলছিস? আমাকে যন্ত্রণায় দমঘ করতে পারলে তোর বরাবরই খুব আনন্দ হয়, তাই না? তবে এখন সেই যন্ত্রণা উল্লাসটাই প্রাণভেদে উপভোগ কর। আমি খুব কষ্টে আছি নির্জানা, আমার ভীষণ কষ্ট হচ্ছে, জাস্ট এনজয় ইট। কাল রাতের মুঠে চাপে ব্যথায় নির্জানার চোখ মুখ কুঁচকে এলো। কোনো প্রতিবাদ করতে পারলো না, শুধু নিঃশব্দে অশ্রু বিসর্জন দিতে লাগলো। কাল রাত লক্ষ্য করলো নির্জানার থপ থপ করে কাটছে। ওর দু চোখের ভয় ফর্সা মুখটা আতঙ্কে জবা ফুলের মতো লাল হয়ে গেছে। কালরাত কিছুটা শান্ত হলো ঠিকই, কিন্তু নিজের দম্ভিকতা বজায় রাখলো। নির্জানাকে নিজের দিকে এক ঝটকায় টেনে নিয়ে বলল, আজকের পর আর কোনোদিন এই দুঃসাহস দেখাবি না, নয়তো এর পরিমাপ ভালো তোর কল্পনার চেয়েও ভয়াবহ। তুই তো বলেছিলি যে তুই আমার বিবাহিতা স্ত্রী, তবে তা
ছবি। আর 10টা সাধারণ বাঙালি বউরা যেভাবে নুয়ে থাকবে ঠিক সেভাবেই থাকবি। তোর কোনো প্রত্যুত্তর আমি আর সহ্য করব না। নির্জারার ভেতরে পুষ্টিভূত রাগের পদক তুঙ্গে উঠল। কাল রাতের এই চরম অপমান আর অধিপত্য সাহস করতে পারল না। আচমকায় সর্বশক্তি দিয়ে কালরাতকে ধাক্কা দিয়ে সরিয়ে নিল। তীব্র কণ্ঠে চিৎকার করে উঠল, আমি আমার সরি ফেলে নিলাম। তুমি যদি ভেবে থাকো আমি তোমার বিবাহিত স্ত্রী বলে কোনো অবলা পরিব্রতা নারীর মতো তোমার পা ধরে পড়ে থাকবো, তবে সেটা তোমার মস্ত বড় ভুল ধারণা কালরাত। তুমি মাঝরাতে মদ পান করে মাতাল হয়ে ঘরে ফিরবে আর আমি তোমার জুতো খুলে দেব কিংবা চাদর টেনে দেব, এমন কাল্পনিক দৃষ্টি স্বপ্নেও ভেবো না। আমি তেমন কিছুই করব না। বেশ করেছি তোমায় চড় মেরেছি, প্রয়োজন হলে আবারও 100 বার মারবো। অন্তত আমার মনে হচ্ছে তুমি এরই যোগ্য। কালরাত দাঁত পিষে পিষে বলল, একটা আজ তো গিরগিটি তুই নির্জানা। আজ হোক বা কাল যাই হয়ে যাক না কেন, তোর সাথে সংসার করা প্রশ্নই ওঠে না। জানিস তো, কাক কাক তার সঙ্গী হারালে দ্বিতীয়বার আর কখনো জোড়া বাঁধে না। ঠিক তেমনি আমার জীবনে আমি তোকে কোনোদিনও বউ হিসেবে মেনে নিতে পারবো না, কারণ আমি শুধু ইরাকেই ভালোবাসি। কথাটা তীরের মতো নির্জানার হৃৎপিণ্ডর ভেদ করে ওপাশে চলে গেল বোধহয়। বুকের ভেতরটা তীব্র এক মোচড় দিয়ে উঠল তার, কিন্তু সে দমল না। ভেতরে সেই রক্তক্ষরণ আরো আড়াল করে সে নিজের অশ্রু গিলে নিল নির্জানা। ধীরে স্থিরে পায়ে কালরাতের একদম মুখোমুখি দাঁড়িয়ে তীক্ষ্ণ গলায় বলল, কাকে সঙ্গী তোর মরে যায় তাই সে একা থাকে, কিন্তু তোমার সঙ্গী তো মরে যায়নি। সে তো স্পে উড়ে গেছে অন্য কোনো ডালে, অন্য কোনো সৌন্দর্য সে এখন দিব্যি ডানা ঝাপটাচ্ছে। এখন তার বিরহে তুমি সারা জীবন সাধু সেজে একাকিত্ব উদযাপন করতে চাও, তবে করো, আমার তাতে বিন্দু মাত্র আসে যায় না। অবাক হচ্ছ? জানতে চাইবে না আমি কিভাবে জানতাম ইটের দেওয়াল থেকে প্লাস্টার চটে পড়া ছোট এক কামড় ঘর, উপরে মরেছে ধরা ঢেউ খেলা টিনের চাল, অযত্নে পড়ে থাকা ঘরটির সামনে জর্জরিত একখানা নেমপ্লেক ঝুলেছে, যাতে বেশ জাঁকজমক করে লেখা 5 স্টার। মূলত এই ঘরটি তরুণদের আড্ডাস্থল, যার ওর নাম দিয়েছে ক্লাব ঘর বা তাদের অফিস। বাইরের টার পিষে দিয়ে একরাশ ধুলোয় উড়িয়ে ঘরটির সামনে এসে থামলো কালরাত। হন্তদন্ত হয়ে বাইক থেমে নেমে ঝড়ের বেগে দরজা ঠেলে ভেতরে ঢুকলো সে। ভেতরে তখন অন্তত আর শান্ত বেশ আয়েশ করে বসেছিল, কিন্তু কালরাত কোনো ভূমিকা ছাড়াই বাঘের মতো গর্জে উঠল, অনন্তর দিকে তেড়ে গেল। অনন্ত কাল রাতের এমন রূপ দ্রুত দেখে ভিমরি খেলে এলো যেন। হাতে কাজ ফেলে এক লাফে চেয়ার থেকে উঠে শান্ত পেছনে গিয়ে আশ্রয় নিল। কালরাত রক্তচক্ষুনে স্থির হয়ে দাঁড়িয়ে দাঁত পেয়ে পিষে বলল, শান্তর পেছনে লুকিয়ে লাভ নেই শালা, বেরিয়ে আয়। তোর সাথে আজ আমার বোঝাপড়া আছে। অনন্ত কাঁচুমাচু মুখে শান্ত কাঁধের উপাস থেকে মাথা বের করে কাঁপা কাঁপা সুরে বলল, কেন, তুই কি করবি শুনি? চাচ্চু দেব তোকে। এমন উত্তাপ পরিস্থিতিতে অনন্ত দমড়াল না। সে পুনরায় নিজেকে শান্তর আড়ালে লুকিয়ে নিয়ে করুণ স্বরে দীর্ঘশ্বাস ফেলে বলল, কেন, তোর ঘরে কি বউ নেই? আমার মতো একটা মাসুম ছেলের সাথে? ছি! কালরাত এবার দ্বিগুণ তেজে এগোতে নিলেই শান্ত 2 হাত বাড়িয়ে ব্যাগ নিতে তৈরি করলো। সে এতক্ষণ কিংবদন্তিমুখ হয়ে পুরো তামাশা দেখছে। বন্ধুদের এমন কাণ্ড কারখানা তার বোধগম্য হচ্ছিল না। কালরাত থামিয়ে দিয়ে বিরক্ত হয়ে বলল, তোদের সমস্যাটা কি বলবে তো? সকাল সকাল এমন বাচ্চাদের মতো হাততালি করছিস কেন? আর কালরাত তুই আচমকাই অনন্তর ওপরে এমন চড়াও হচ্ছিস কেন? কি হয়েছে তোর? ঘরে কি বউ তোকে দিচ্ছে না? পরপুরুষকে চুমু খেতে চাচ্ছিস? কালরাত এক জোড়া অগ্নিদৃষ্টি ছুঁড়ে দিয়ে শান্তর মুখে কথা যেন মুহূর্তেই মিলিয়ে গেল। নিজেকে সামলে নিয়ে সে শুকনো মুখে আধো আধো স্বরে বলল, আরে মা, আমি বলতে চাইছি তুই এমন করছিস কেন? পাগলামি ছেড়ে আসল কথাটা বল না। কালরাত দাঁতে দাঁত পিষে ক্রোশের সুরে বলল, অনন্তকে জিজ্ঞেস কর ওকে কে বলেছে নির্জানার কাছে ইরার কথা বলতে। তোরা কি আদৌ আমার বন্ধু নাকি তলে তলে শত্রুতা করছিস? অনন্ত এবার শান্তর আড়াল থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে এলো। অপরাধীর মুখে কাচুমাচু হয়ে বলল, ভাই, আমি তোর ভালোর কথাই ভেবেই বলেছিস। আসলে ভাবি কে ভাবি? গর্জে উঠে কালরাত। অনন্ত ভয়ে একেবারে চুপসে গেল।
থমথমে খেয়ে বলল, মানে ওই নির্জানা ফোন করে ইরার ব্যাপারে খুনসুটি জানতে চাইছিল। কেন কে কেন ও তোকে বিয়ে করলো না, তোদের সম্পর্ক কতদিনের ছিল, এসব আর কি। আমি ভাবলাম ওর বেমানি কথাগুলো যদি ভাবির কানে যায় তবে সে তোর প্রতি একটু নরম হবে, মনে সহানুভূতি জন্মাবে আর কি। তোর মাথায় কি গোবর পোলা শালা। অনন্তর কথা শেষ হতে না হতেই শান্ত তার পায়ে সজোরে লাথি বসালো। বন্ধুর মহলে অনন্ত পেটে যেন চালনির মতো ফুটলো তার সবারই জানা। আর নির্জানা কি জানে না, কি না জোড়া করার জন্য এই পেট পাতলা ছেলেটাকে খুঁজে পেল। কাল রাত একরাশ হতাশা নিয়ে ধপ করে চেয়ারে বসে পড়ল। শান্ত এবার অনন্তর দিকে তাকালো, ধমক দিয়ে বলল, তোর কি সাধারণ কাণ্ডজ্ঞানটুকুও লোপ পেয়েছে? এসব আজে বাজে কথা কেন বলতে গেলি? আজ তো এক ন্যাকু কোথাকার। অনন্ত কৃত্রিম রাগ দেখিয়ে বলল, খবরদার আমাকে ন্যাকু বলবি না। যাই হোক, ভুল যখন হয়েই গেছে তখন না হয় সরি বলেছে। কাল রাত এবার গজ গজ করতে করতে বসা থেকে উঠে দাঁড়ালো, তিক্তি বিরক্তি হয়ে বলল, আবার মেয়ে মানুষের মতো সরি আওড়াচ্ছ? সর, তোর সামনে থেকে কথা বলার জন্য আর কেউ ছিল না। ওই গিরগিটিটাকেই পেলি তুই। আমার বাপকে গিয়ে বলতিস, তাও বোধহয় এর চেয়েও ভালো হতো। কাল রাতের প্রস্থান করতে উদ্যাত দেখে শান্ত এবার মূল প্রসঙ্গে ফিরল। পিছন থেকে ফাঁকা দিয়ে বলল, কাল কিন্তু কনসার্ট আছে, তুই কি যাবি? তুই না গেলে পুরো পরিকল্পনায় মাঠে মারা যাবে, কারণ অনুষ্ঠানের মূল আকর্ষণ কেটি। কাল রাতের পা জোড়া থমকে গেল। ক্ষণিকের জন্য সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তারপর ঘাড় ঘুরিয়ে বলল, অবশ্যই যাব। আমি অতটাও সস্তা নয় যে একটা চুতমারানির বেয়ামানি শোকে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো। আমাকে হারানোর ওর ব্যর্থতায় আমার নয়। আর ওই হারানোর যন্ত্রণাও সারা জীবন আফসোস করতেই হবে। ছুটি হওয়ার পর স্কুলের চত্বর পেরিয়ে দিয়াকে নিয়ে বের হলো নবনী। কিন্তু গেট দিয়ে বাইরে পা রাখতে সে বিস্ময়ে বিমুখ হয়ে গেল। কালো রাঙা কোট স্যুট নিয়ে নিজের গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে দিব্য তালুকদার। দিয়া নজরই প্রথম পড়ল তার বাবার ওপর। মাম্মা দেখো, পাপ্পা এসেছে। নবনী তত্ত্বিক দৃষ্টি ফেলালো, দিব্যর মুখে গম্ভীর্য। দিয়া প্রজাপতির মতো উড়ে গিয়ে দিব্যর কালো ঝাঁপিয়ে কোলে ঝাঁপিয়ে পড়ল। দিব্য গম্ভীর মুখটা মুহূর্তেই প্রসন্নতায় ভরে উঠল। দিয়ার কোলে তুলে নিয়ে তার দুই গালে চুমো দিল নবনী। ধীরে পায়ে ওদের কাছে গিয়ে দাঁড়ালো। তার দু চোখে একরস প্রশ্ন, আবার অবাক হয়ে শুধালো, আপনি এখানে এই অসময়ে? দিব্য শান্তভাবে মাথা নাড়ালো। আসলে আজ অফিসে কাজের চাপ কিছুটা কম, তাই ভাবলাম আমার প্রিন্সেস আর তার মাম্মাকে নিয়ে একটু ঘুরে আসি। নবনী আকাশ থেকে পড়ল। বাইরে গ্রীষ্ময় তপ্ত রোদ্দুরে যেন আগুন ঝরাচ্ছে বৈশাখের এক কাঠফাটা গরমে সবার প্রাণ ওষ্ঠগত। আর এই মানুষটা কিনা ঘুরতে যাওয়ার প্রস্তাব নিচ্ছে। দিব্য দিয়াকে সযত্নে গাড়ির পেছনের সিটে বসিয়ে দিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা নবনীর দিকে চাইল। কোমল স্বরে বলল, নবনী, কোনো সমস্যা? ওভাবে ঠায় দাঁড়িয়ে আসো কেন? গাড়িতে এসো। দিয়া জানালার দিকে মাথা বের করে উচ্চারিত গলায় ডাকলো, হ্যাঁ হ্যাঁ মামা, দ্রুত এসো। ওভাবে দাঁড়িয়ে আসো কেন তুমি? আজ কিন্তু অনেক মজা হবে। নবনী কিছুটা অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলল, এই ভর দুপুরে আপনি ঘুরবেন, কিন্তু কোথায়? চারদিকে যে রোদের তেজ, এমনিতেও সবার নাজেহাল অবস্থা। দিব্য আবার চারপাশটা একবার খুঁটিয়ে দেখলো। নবনীর কথা যেন বর্ণে বর্ণে সত্য, তা যে এই প্রথম অনুভব করলো। এরই রুমে ভেতর এসি রুমের ভেতরে অফিসের কাজ নিয়ে এতটাই বুঁদ হয়েছিল যে বাইরে প্রকৃতি এর রুদ্র রূপ তার খেয়ালই ছিল না। কিছুক্ষণ মৌন থেকে বলল, আসলেই তো এত কিছু তো ভেবে দেখিনি। নবনী পরামর্শ দিল, আমরা বরং এখন বাড়ি ফিরে যাই, কি বিকেলের দিকে কিছুটা সময় ফাঁকা হবে? দিব্য মুখ হেসে সম্মতি জানালো। গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসতে বসতে বলল, ঠিক আছে প্রিন্সেস, আমরা বরং বিকেলে বেলায় হবে। তবে এখন চলো, পাপ্পা তোমাকে আর মাম্মাকে আইসক্রিম খাইয়ে নিয়ে যাবে। দিয়া খুশিতে মাথা নেড়ে সায় দিল, ওকে। গাড়ির সামনের সিটে দিব্য, পাশে নবনী, আর পেছনের সিটে দিয়া বসেছে। মাঝ রাস্তায় একটি আইসক্রিম দোকানে সামনে গাড়ি থামিয়ে দিব্য নেমে গেল। কিছুক্ষণ পর দুটো আইসক্রিম হাতে নিয়ে ফিরল সে। দিয়ার পছন্দের কোন নিয়ে এসেছে, আর নবনীর জন্য সেই একই আইসক্রিম। পুনরায় ড্রাইভিং সিটে বসে গাড়ির
স্টার্ট দিল। নবনী আইসক্রিমের মোড়কটা খুলে এক অদ্ভুত দ্বিধা পড়ল। দিব্য পাশে বসে একা একা খাওয়া কেমন যেন দেখাচ্ছে। তাছাড়াও দিব্যর জন্য কোনো কিছু আনলো না, সেটা প্রশ্ন নবীনের মনে খসখস করতে লাগলো। সংকোচ কাটিয়ে সে মৃদুস্বরে জিজ্ঞেস করলো, আপনি নিজের জন্য কিছু জন্য নিলেন না কেন? দিব্য ঘাড় ঘুরিয়ে একবার নবনীর পাশে তাকালো, শান্ত গলায় শুধালো, আমাকে বলেছো? নবনী মাথা নাড়ালো। দিব্য সামনে রাস্তার দিকে দৃষ্টি স্থির করে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আসলে আমি ড্রাইভ করেছি তো তাই। আমি না হয় বাড়ি গিয়েই খেয়ে নেব, তোমরা খাও। শোনো নবনী। নবনী চট করে দিব্যর মুখের দিকে তাকালো। দিব্য যখন কথার মাঝে বারবার তার নাম ধরে ডাকলো, তখন নবনীর বুকের ভেতর কেমন এক অদ্ভুত ভালো লাগা অনুরণ জাগে। সে নিচু স্বরে উত্তর দিল, জি। দিব্য স্টিয়ারিং হাতে বেশ গম্ভীর গলায় বলল, তুমি আমাকে এভাবে আপনি শুনুন দেখুন বলে আর কতদিন সম্বোধন করবে? আমার নামটা কি উচ্চারণ করা ভীষণ কঠিন? দিব্য সরাসরি প্রশ্নে নবনী মুহূর্তের জন্য বিমুখ হয়ে গেল। দিব্যকে সে নাম ধরে ডাকবে, ও কি সম্ভব? লোকটা আবার গো ধরে না বসে কোনো তর্কে যাওয়া ঝুঁকি না নিয়ে সে নিশ্চুপ থাকলো। দিব্যর অস্থির চাহনি যখন পুনরায় তার উপর স্থির হলো, নবনী বাধ্য হয়ে বলল, আপনার নাম ধরে ডাকার তো কোনোভাবেই সম্ভব না। কেন? আপনি বয়সে বড়। দিব্য একটু থেমে মেনে নেওয়ার ভঙ্গিতে মাথা নাড়ালো, তাই হয়তো ঠিক, তবে বিকল্প কিছু তো খুঁজে নিতেই পারো। এভাবে আপনি শুনুন বললে কেমন লাগে না? নবনী মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেললো। ওই মধুর বিপদ থেকে উদ্ধারের পথ খুঁজতে সে চট করে নিজের হাতের আইসক্রিমটা দিব্যর সামনে ধরলো। আপনি একটু নিন না, আমি ধরেছি, আপনি ড্রাইভ করুন। দিব্য আর বিরক্তি করলো না, এক কামড় দিয়ে পরক্ষণই কপালে ভাঁজ ফেলে বলল, ধ্যাত, একটা ভুল হয়ে গেছে। এখন তুমি কি কি খাবে? আমি তো এটো করে দিলাম। নবনীর মনে অবশ্য বিন্দুমাত্র সংকোচ জাগলো না, বরং এক অদ্ভুত ভালো লাগা ছুঁয়ে গেল। তবুও কৃত্রিম গম্ভীর্য বজায় রেখে বলল, আমি কিন্তু আপনাকে দেওয়া আগেই খেয়েছি, আপনিও আমার এটুই খেয়েছেন। দিব্য ঠোঁটের কোণে হাসিটা আরও চওড়া হলো। নবনী দেখল না সে স্বাভাবিকভাবে সেই আইসক্রিমের পুনরায় কামড় বসাতে দিল। দিব্য কুকিং গ্লাসে তা দেখে চমকে উঠল। বলতে চাওয়ার কথাটা না বলে নিজেকে সংবরণ করে নিল। নবনী পুনরায় আইসক্রিমটা দিব্যর মুখে ধরল। পেছনে থেকে দিয়াও তার ছোট হাত বাড়িয়ে দিয়ে বলল, পাপ্পা, দিয়ার থেকে নাও না। মাম্মা, তুমি পাপ্পাকে দিয়ারটা খাইয়ে দাও না। নবনী স্নিগ্ধ হেসে দিয়ার আবদার মেটালো। দিয়া উচ্ছ্বসিত হয়ে হাততালি দিয়ে উঠল, মাম্মা, তুমিও একটু খাও, আমরা সবাই একসাথে খাচ্ছি। হাউ সুইট। দিয়া, ছোট্ট দিয়া চোখে মুখে খুশির ঝিলিক ঠিকসে পড়েছে। নবনী একটু খেয়ে আইসক্রিমটা দিয়াকে ফেরত দিল। দিয়া খিলখিল করে হাসতে শুরু করলো। দিব্যের বুকের ভিতর এক গম্ভীর প্রশান্তি অনুভব হলো। এই তো তার সাজানো পরিবার। এক এক সময় যা কেবল অলৌকিক স্বপ্ন ছিল, আজ তা জীবন্ত। হঠাৎ দিব্য লক্ষ্য করলো মা মেয়ে চুপি চুপি এক অপরকে যেন বলেছে বলে আর হাসছে। সে কৌতূহলে শুনলো, কি চলেছে তোমাদের মধ্যে? দিয়া নিজের গাল দুটো হাত দিয়ে চেপে ধরে হাসতে হাসতে বলল, পাপ্পা, তোমার নাক আর গালে আইসক্রিম লেগে আছে। দিব্য লুকিং গ্লাসে তাকিয়ে দেখলো তার নাকে ডগায় আর গালের একপাশে আইসক্রিম লেপ্টে আছে। নবনীয় মুখ টিপে হাসতে। দিব্য ভ্রু কুঁচকে বলল, এটা কি তবে ইচ্ছে করেই বললে? ভেরি ব্যাড নবনী। নবনী প্রথমে হাসলেও দিব্য মাথায় একটু কুঁকড়ে গেল। লোকটা কি তবে সত্যি রাগ করলো? সে দ্রুত শাড়ির আঁচল দিয়ে একটু তুলে দিব্যর মুখে আইসক্রিমটুকু সযত্নে মুছে দিল। অপরাধী মুখে বলল, সরি, আসলে একটু মজা করছিলাম। দিব্য মুহূর্তে সুযোগে নবনীর হাতে থাকা আইসক্রিম থেকে সামান্য আইসক্রিম নবনীর গালে লেপ্টে দিতে অট্টহাসি ফেটে পড়ল। দিয়াও খিলখিল করে হেসে উঠল। আচমকা এই আইসক্রিমের নবনী পাথর বনে গেল। সে বিস্ময়ে হতভম্ব হয়ে চেয়ে রইল হাস্যরত দিব্য তালুকদারের দিকে। হাসলে লোকটা এক গালে কি সুন্দর টোল পড়ে। এর আগে কখনোই দিব্যকে এমন হাসতে ভাসতে দেখেনি নবনী। কতটা স্নিগ্ধ আর প্রাণবন্ত লাগছে তাকে। একটি নির্মল হাসি যেন আর তার কঠিন গাম্ভীর্য অবরণতা নিমিষেই চুরমার করে দিয়েছে। নবনী ক্ষণিকের জন্য মহাবিশিষ্ট হলো, মনে হলো সে নিঃশব্দে নিতেও ভুলে গেছে। দিব্য এই হাসি মুখে মুগ্ধতা যেন তার হৃস্পন্দন
থমকে দিল। দুপুর গড়াতে না গড়াতেই আকাশের মেজাজ বিগড়ে গেল। গুমোট ভাব কাটিয়ে আচমকায় শুরু হলো ঝড়ো হাওয়ার তাণ্ডব। সাথে বিদ্যুতের তীব্র চমকানি, জানালার বাইরে বড় বড় ফোঁটা মুষলধারা বৃষ্টি নামতে চারপাশ ঝমঝম শব্দতে মুখরিত হয়ে উঠল। বাতাসের শো শো শব্দ, সেই যেন বৃষ্টি শুরু হলো, থামলো না, কোনো নামই নেই। রাতে মৌনিতা রান্না করেছে ধোয়া ওঠা খিচুড়ি আর কষা গরুর মাংস। রাতে ডিনার টেবিলে আজ পুরো তালুকদার বাড়ির সমবেত হয়েছে। খাবারের মমা ঘ্রাণের চারপাশে মৌ মৌ করেছে ঠিকই, কিন্তু অন্দরমহলে গুমোট ভাবটা যেন কাটছে না। নবনী আর মৌনিতা মিলে সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। দিনের বেলায় কালরাত আর কায়েফের মধ্যেকার সেই তীক্ষ্ণ প্রতিকৃতি ঘটনাটি এখন আর কারো অজানা নেই। সেই খবর পৌঁছে গেছে আশরাফ তালুকদারের কানেও। সচারক এমন দৃষ্টিমুখ দিয়ে খিচুড়ি আর মাংসের আয়োজন হলো কাল রাতে সবচেয়ে বেশি উৎসাহ দেখার। কাব্য আর কাল রাত দেখে খেতে ভীষণ ভালোবাসে, অথচ আজ পুরো টেবিল জুড়ে এক থমথমে নীরবতা বিরাজ করছে। আফরাত তালুকদার গম্ভীর মুখে এসে বসলেন। মাজহা বেগমও তার পিছু পিছু এসে দাঁড়ালেন। দা খাওয়ার মাঝপথে আশরাফ তালুকদার কায়েফের দিকে চেয়ে প্রশ্ন ছুড়লেন, কায়েফ, তোমার আব্বু বলেছিলেন তুমি নাকি আর ফিরে যেতে চাইছো না, দেশেই নাকি স্থায়ী হয়ে বিজনেস করার মনস্থির করেছো? মুহূর্তের মধ্যে সবার উৎসুক দৃষ্টি কায়েফের ওপর স্থির হলো। কায়েফের হাতে গ্লাস থমকে গেল। সে মুখ তুলে অত্যন্ত শান্ত ও স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, জি চাচ্চু, আমি আর বিদেশে ফিরতে চাচ্ছি না, আমার নিজের দেশেই মন টিকেছে। কাব্য অস্থির হয়ে উঠল। এটা কোন ধরনের পাগলামি কায়েব? ফিরবি না মানে? এভাবে মাঝপথে পড়াশোনা জলাঞ্জলি দিয়ে এই দেশে তুই কেন, কোন রাজ্যে জয় করবি শুনি? বড়দের উপস্থিতিতে কাব্য এমন কড়া মেজাজ দেখে সে নিজেই কিছুটা দমে গেল। আশরাফ তালুকদার শান্ত স্বরে বললেন, দেখো কায়েব, আমি তোমার সিদ্ধান্তে ছোট করছি না, কিন্তু তোমার বাবা তোমাকে নিয়ে অনেক উচ্চাকাঙ্ক্ষা আর স্বপ্ন আছে। আমারও মনে হয় না এটা তোমার জীবনের জন্য কোনো ইতিবাচক সিদ্ধান্ত। আর বড় জোর কয়েকটা বছর তো ব্যাপার, তারপর তো দেশেই ফিরবে। আশরাফ তালুকদারের কথায় মাঝপথে কায়েব প্রতিবাদ জানিয়ে উঠল, কিন্তু কয়েক বছর কেন চাচ্ছু? আমি আর কয়েকদিনের জন্যও এই অনিশ্চয়তা বিলম্বন চাই না। আমি কাল থেকে নিজের প্রস্তুতি শুরু করব ভাবছি। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এবং এর থেকে আমি এক চুলও নড়ব না। আরাফাত তালুকদারের ধৈর্যের সীমা ছাড়ল। রাগে অগ্নিশর্মা হয়ে তিনি টেবিল চাপে গর্জে উঠলেন, চেঁচিয়ে তোমার গলা লাল করে দেব আমি। দিন দিন বড্ড বেয়াদব হয়ে উঠেছো। চাচ্চুর সামনে কেউ এভাবে কথা বলে? কালকে আমার সাথেও যে আচরণ করেছো তা আমি এখনো হজম করতে পারছি না। আশরাত তালুকদার হাত বাড়িয়ে আফরাদের শান্ত করার চেষ্টা করলেন। তিনি ধীরস্থির গলায় বললেন, আফরাত, থামো তো। ও যখন মন স্থির করেই ফেলেছে তখন জোর করার কি প্রয়োজন? কিন্তু কায়েব, হঠাৎ করে এমন সিদ্ধান্তের পেছনে আসল কারণটা কি? কায়েব এক মুহূর্তের জন্য পাশে বসা কালরত আর নির্জারার দিকে তাকালো। নির্জারা তখন বাকিদের মতো একরাশ কৌতূহল নিয়ে বিলম্বিত নিয়ে ওর দিকেই চেয়ে আছে, অথচ কালরত সম্পূর্ণ নির্ভীক না। সে নিজের মতো নির্বিষ্টিত মনে খেয়ে যাচ্ছে, যেন চারপাশে এক উত্তপ্ত বাক বিনিময় তার কানে না। কায়েব নিচু স্বরে উত্তর দিল, আমার এখন মনে হয় চাচ্চু, জীবনে কঠিন পরিশ্রমের চেয়ে কপালে থাকা ভাগ্যটাই অনেক বেশি জরুরি। যদি কপালে মন্দ হয় তবে হাজারো চেষ্টা আর শ্রম কোনো কাজে আসে না। আমি আর মরীচিকার পেছনে দৌড়াতে চাই না। আমার ভাগ্য যা লেখা আছে তাই হবে, তা আমি যে দেশে থাকি না কেন। আর সত্যি বলতে সবাইকে ছেড়ে একা থাকতে আমার বড্ড কষ্ট হয়। আম্মু যখন ফোনে কাঁদে তখন নিজের ভেতরে অপরাধ বোধ কাজ করে। মানুষের জীবনে তো কোনো গ্যারান্টি নেই, তাই আমি চাই জীবনের বাকি সময়টা এই চেনা মানুষদের সাথে কাটাতে। ছেলের এমন আবেগপ্রাণ আর অদ্ভুত যুক্তি শুনে আফরাত তালুকদার পুনরায় ফেটে পড়েন, জাস্ট শাট আপ কাইয়েব। ভাইয়া, দেখছো ওর অবস্থা? এমন অদ্ভুত আর অর্থহীন যুক্তি ও
তখন থেকেই দিয়ে যাচ্ছে। এসব কোনো কাজের কথা হলো? কায়েব আর তর্কে জড়ালো না। সে আচমকাই বসা থেকে উঠে দাঁড়ালো। অত্যন্ত ঠান্ডা গলায় বলল, আমার খাওয়া শেষ। গুড নাইট অল। আফরাত তালুকদার রাগে কাঁপতে কাঁপতে বাবার পিছন থেকে ডাকলেন, কিন্তু কায়েব কারো বারণ না শুনে ধীরে পায়ে ডাইনিং রুম থেকে বেরিয়ে গেল। আশরাফ তালুকদার আফরাতকে শান্ত করলেন, তবে বাড়ির প্রতিটি মানুষের মনে দুশ্চিন্তায় কালো মেঘ জমে উঠেছে। কায়েবের মতো একজন মেধাবী ও শান্ত স্বভাবের ছেলে এমন হুটাহুট আর অযৌক্তিক সিদ্ধান্ত কারো মাথাতেই ঢুকছে না। কাল রাত এতক্ষণ চুপ থাকলেও সে ঠিকই বুঝতে পারল কায়েফের এই অস্বস্তিতার উৎস কোথায়। কিছুক্ষণ পর সেও নীরবে উঠে নিজের ঘরের দিকে চলে গেল। বৃষ্টির শব্দের সাথে তাল মিলিয়ে তালুকদার বাড়ির ডিনার টেবিল এক অসহ্য গুমট আর বিষণ্ণতা নিস্তব্ধতা ডুবেই রইল। আজ দিয়া চোখে মুখে উত্তেজনার শেষ নেই। ঘুমের চেয়েও তার কাছে বেশি আনন্দ হলো নবনীয়ার দিব্য সন্নিধ্য। সচারল দিব্য বাড়ি ফেরার আগেই দিয়ার ঘুমের দেশে পাড়ি জমায়। নয়তো দিব্য যখন কাজের ফাইলে গভীরে ডুবে থাকে তখন নবনী দিয়াকে নিয়েই ঘুমিয়ে পড়ে। আজ বৃষ্টির কারণে ঘোরা পরিকল্পনার ধূলিসাৎ হলেও দিব্যকে পুরোপুরি বশ করে ফেলেছে তার ছোট মেয়ে। দিয়া করা হুকুম, আজ রাতে কোনো ল্যাপটপ বা অফিসের ফাইল খোলা যাবে না। আর মেয়ের হুকুম দিব্য তালুকদার অমান্য করবে, তা ভাবাই দুঃসাহস। নবনী ঘরে ঢুকতেই দিয়া উচ্চারিত কণ্ঠে শুনতে পেল, মাম্মা জলদি এসো, আমরা সবাই মিলে একসাথে ঘুমাবো। নবনী স্নিগ্ধ হেসে সম্মতি জানিয়ে বিছানার গা এলিয়ে দিল। দিয়া নবনীকে মাঝখানে রেখে নিজ এক পাশে শুলো। নবনী একটি হাতের উপর মাথা রেখে পরম নিশ্চিন্তে সে যেন নিজের নিরাপদ আশ্রয় খুঁজে পেল। এবার হুকুম হলো দিব্যির উপর, পাপ্পাকে অবশ্যই তাদের দুজনকে জড়িয়ে ধরে শুতে হবে। আজকাল নবনীর কোল ছাড়া দিয়া চোখে ঘুম না নামে। আর নবনীও অদ্ভুত এক মায়া দিয়াকে জড়িয়ে রাখে। দিয়াকে ছাড়া তার নিজেও এখন জীবনটা বড্ড শূন্য মনে হয়। নবনী দিয়ার দিকে কাত হয়ে শুয়ে দিব্য তার পেছনে এক হাত নবনীর ওপর দিয়া বাড়িয়ে দিয়ে গায়ে বুলাতে লাগলো। দিব্য উড়ো বুকে ছোঁয়া নবনীর পিঠ স্পর্শ করতে তার সারা শরীর এক মৃদু শিহরণ বয়ে গেল। দুজনের মাঝখানে দূরত্বটুকু যেন আজ মেঘমুক্ত আকাশের মতোই স্বচ্ছ ও বিলীন। দিব্যর স্পন্দন ধুকবুকানি নবনী নিজের শরীরে অনুভব করতে পারছে। নবনী ঘাড় ঘুরিয়ে দেখল দিব্য এক হাত মাথার নিচে এক মনে দিয়ার বকবকানি শুনছে। দিয়া তার স্কুলে কোনো এক তুচ্ছ ও অযৌক্তিক ঘটনার মহা উৎসাহে বর্ণনা করছে। তার আর এমনভাবে মনোযোগ দিয়েছে যেন জীবনের শ্রেষ্ঠ কোনো জরুরি মিটিং চলেছে। নবনী অবাক হয়ে ভাবতে লাগলো, এভাবে হাত পেতে থাকতে লোকটা কি আষ্ট হচ্ছে না। নবনী মৃদুস্বরে দিয়াকে ঘুম পাড়ানোর চেষ্টা করলো। কিছুক্ষণের মধ্যেই দিয়ার ক্লান্ত ঘুমের রাজ্যে তলিয়ে গেল। দিয়া ঘুমিয়ে নবনী স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু যেই না সে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে যাবে অমনি তার বুকের ভেতরটা ধক করে উঠল। ডিম লাইটের নীলচের মায়াবী আলোয় ঘরটা তখন অপার্থিক এক স্নিগ্ধতা ভরে আছে। সেই আবাসা আলোয় সে দেখল দিব্য গভীর দুটি চোখ অপলক দৃষ্টি তার দিকে নিবদ্ধ। দিব্য মূলত নবনী আর দিয়ার এই মামের অতুল বন্ধনী দেখেছিল। ওদের খুশি দেখলে দিব্য নিজের ভেতরেও এক অদ্ভুত তৃপ্তি কাজ করে। নবনী অবাক চাহনি দেখে দিব্য মৃদু ভ্রু উঠে গম্ভীর গলায় শুধালো, কি? নবনী কর্তব্য বিমুখ হয়ে মাথা নাড়ালো। অফুরন্ত স্বরে বলল, কিছু না। আপনি এখনো ঘুমাননি? হাতটা কি ব্যথা করছে না আপনার? দিব্য আর কোনো কথা বাড়ালো না, সোজা হয়ে শুলো। নবনীও নিজেকে সামলে নিয়ে আষ্টতা কাটিয়ে ছাদের দিকে মুখ করে শুলো। ঘর ঘুরে এখন পিনপতন নীরবতা। কেবল বাইরে বৃষ্টির রেশ আর ঘড়ির কাঁটা টিকটিক শব্দ এই নিস্তব্ধতা আরও গাঢ় করে তুলেছে। বাইরের প্রকৃতি শান্ত হলেও বিছানার দুই প্রান্তে থাকা দুই প্রস্থ অস্থির মন যেন উত্তাপ সমুদ্রের মতো গুমট মরেছে। নবনী নিজের মনে অলিগলিতে এক গভীর দ্বিধায় আর সংশোধ বেড়ে বেড়াচ্ছে। দিব্যর পরিবর্তন তাকে বারবার বিস্ময়িত করে। লোকটা এখন নবনীর সান্নিধ্য পছন্দ করে।
তার সঙ্গে উপভোগ করে, এইটুকু বোঝার মতো পরিপাক্বতা নবনীর হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এত কাছে থেকেও দিব্য কেন চূড়ান্ত দূরত্বটুকু ঘেঁষায় না? কেন তাকে একেবারে নিজের কাছে টেনে নেয় না? এই কেন র কেন দূরত্ব নবনী জানা নেই। সে নিজের অচেতন মনকে অনেক আগেই বুঝিয়ে ফেলেছে যে দিব্য তার আর পর মনে হয় না। দিব্য পর্শে এখন আর কোনো কুণ্ঠা নেই, বরং এক অবাধ্য মাদকতার আছে, যা নবনীর অদ্ভুত এক আভাসে আচ্ছন্ন করে রাখে। নবনী জানে দিব্য যদি আজ পূর্ণ অধিকার নিয়ে তাকে নিজের করে নিতে চায়, তবে সে হয়তো বাধা দেওয়ার শক্তিটুকুও খুঁজে পাবে না। কিন্তু দিব্য চিন্তা ধারণা ভিন্ন। সে নবনীকে কোনো অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি দাঁড় করাতে চায় না। সে চায় না নবনী কেবল পরিস্থিতির চাপে পড়ে বা সামাজিক দায়বদ্ধতার খাতিরে তাকে মেনে নিক। নবনীর মনে গহীনে যে তার জন্য এক চিলেতে ভালোবাসার অঙ্কুরোগম হয়েছে। দিব্য সংবেদনশীল মন তা এখনো পুরোপুরি আঁচ করতে পারেনি। নবনী এমন কোনো ইঙ্গিত বা শব্দ খাস করেনি যা থেকে দিব্য বুঝতে পারবে যে তাদের সম্পর্ক বরফ গলে ঝর্ণা হতে শুরু করেছে। দিব্য ধৈর্যশীল এক নাবিশের মতো অপেক্ষা করছে নবনীর মন জয় করার জন্য। এই অপেক্ষা পথ যদি দীর্ঘ থেকে দীর্ঘতম হয়, তবুও তার কোনো আক্ষেপ নেই। সে কোনো জোরতালি দেওয়ার অসুস্থ সম্পর্ক বয়ে বেড়াতে চায় না। তপ্ত মরুভূমিতে দীর্ঘ তৃষ্ণা পর যদি এক পরশার শাস্তি বৃষ্টি নামে, তবে সেই প্রতীক্ষাই তো সার্থক। দিব্য সেই সার্থকতার জন্যই নিজেকে সংবরণ করে রেখেছে। যেই দিন নবনী ধরা দেবে, সেই দিন কোনো দ্বিধা অবশিষ্ট রাখবে না। বাইরে তখন ঝুমঝুম বৃষ্টির ছন্দের মুখরিত চারপাশ। প্রকৃতি সেই উন্মাতন শব্দের মাঝেই নির্জনা তন্দ্রাত্মা হুট করেই ছুটে গেল। আচ্ছন্নভাবে মাঝেই এক অদ্ভুত গৌণাঙ্গের শব্দ তার কানে এসে বিঁধল। সে পাশ ফিরে কালরথকে খুঁজতে গিয়ে দেখল বিছানার ওই পাশটায় নুন্ন। গম্ভীর রাতে ছেলেটা গেল কোথায়? পরক্ষণে আবারও সেই অস্পষ্ট কান্নার শব্দ, সেই সাথে এক তপ্ত গন্ধ নির্জনার নারসন্দের আঘাত করলো। সে ধরপড় করে বিছানায় উঠে বসলো। গন্ধটা নিকট নেই, কিন্তু ওই ফুঁপিয়ে কান্নার শব্দটা। নির্জনা বিছানা ছেড়ে পা রাখতে মেঝেতে ঘরে নীলচে ডিম লাইট জ্বালছে। অন্ধকারের প্রতি এক জাতীয় ভীতি বা ফেরিয়া থাকা। সে কখনোই পুরোপুরি আলো নিভিয়ে শুতে পারে না। ধীরে ধীরে ব্যালকনির দিকে এগিয়ে যেতেই নির্জনা থমকে দাঁড়ায়। কাচের ওপাশে আবাসা অন্ধকারে কাল রাতে বসে থাকতে দেখা যাচ্ছে। নির্জলা ভেবেছিল নিঃশব্দে ফিরে আসবে, কিন্তু বাতাসের ঝাপটায় আসা সিগারেটের ধোঁয়া সে নিয়ন্ত্রণ হারিয়ে কেসে উঠল। সিগারেটের গন্ধে তার দম আটকে আসে। কাশির শব্দে কালরাত চকি হয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো। নির্জনার হাতের তালুতে মুখ চেপে ধরে দ্রুত ফিরে আসতে উদ্যত হতে কালরাতের ভীষণ কণ্ঠস্বর কানে এলো। পালিয়ে যাচ্ছিস কেন? দেখে ফেলেছিস এখন, তখন বাকিটাই উপভোগ কর। নির্জনা পিত্তি জ্বলে উঠল। সে বিরক্ত নিয়ে ব্যালকনির পা রাখতে বৃষ্টির শীতল হাওয়া তার সর্বাঙ্গে এক শিরশিরানি শিহরণ জাগিয়ে তুলল। ঝড়ে বাতাসের ঝাপটায় ব্যালকনির অর্ধেকটা ভিজে একাকার। কাল রাতের পরনে পোশাকও বোধহয় ভিজে সাপটে হয়ে আছে। সে হাত পা ছড়িয়ে সেখানেই বসে আছে। নির্জনা আবারও কাশির দম সামলে নিয়ে কর্কশস্বরে বলল, বন্ধ করো ওটা, আমার কষ্ট হচ্ছে। কাল রাত যেন নির্জনার আর্তনাদ শুনতেই পেল না, বরং একরাশ অবজ্ঞা নিয়ে জ্বালান্ত সিগারেট পুনরায় টান বসালো সে। নির্জনা অবশ্য অবাক হলো না। এই নিষ্ঠুর উদাসীনতা এখন কালরাতের ভূষণ। সে ধীরে পায়ে কালরাতের খুব নিকটে ঠিক মুখোমুখি হয়ে বসলো। নির্জনা হুট করে কালরাতের হাঁটুর ওপর রাখা ফোনটা হাতে তুলে নিল। স্ক্রিনের আলো এক তরুণীর মুখবায় পুরো স্ক্রিন জুড়ে ঝলমল করে উঠল। কালরাত ফোনটা কেড়ে নেওয়ার কোনো চেষ্টাই করলো না, বরং এক অদ্ভুত নীরবতা চেয়ে রইল। নির্জনা বেশ কিছুক্ষণ অপলক দৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়ে থাকার পর কালরাত ভাঙা গলায় বলল, ওটা ইরা। নির্জনার ফোন থেকে দৃষ্টি সরিয়ে কালরাতের পানে চাইল। আবাছা নীলচের আলোয় আর অন্ধকারে মিশে ছেলেটাকে ভীষণ বিধ্বস্ত আর পরাজিত কোনো সৈনিকের মতো লাগছে। নির্জনা শান্ত স্বরে শুধালো, তোমার
কেন সবসময় মনে হয় যে আমি তোমাকে কষ্ট পেতে দেখলে আনন্দ পাই? কাল রাত এক চিলেতে বিষাদার মাখা হাসলো। পাল্টা প্রশ্ন ছুড়ে দিল, তুই এনজয় করিস না আমার এই দশা দেখে? কি তুই খুব কষ্ট পাস না নাকি? কষ্ট না পেলেও অন্তত অন্যের যন্ত্রণা আমি উল্লাস করি না। আমি তোমার মতোই নয়। কাল রাত মাথা নেড়ে সায় দিল। ঠিক বলেছিস, তুই একদম আমার মতো নস। তুই আর আমি সম্পূর্ণ ভি- ভিন্ন মেরু দুটো মানুষ। আমাদের চিন্তা চেতনা, রুচি আর আচার আচরণ সবই আলাদা, তাই কোনো মিল নেই। আমাদের মিল হওয়া সাজে না। নির্জানা পুনরায় ফোনের ছবিটার দিকে তাকিয়ে মন্তব্য করলো, মেয়েটা সত্যি খুব সুন্দর। তোমার রুচি ভালো বলতেই হয়। তবে মেয়েটার রুচি ভীষণ খারাপ। কাল রাতের ঠোঁটের কোণে আবারও সেই স্নান হাসি রেখে ফুটে উঠল। নির্জানা মুহূর্তকাল চুপ থেকে সরাসরি প্রশ্ন করলো, কেন ছাড়লো ও তোমায়? আমি পুরোটা জানি না। বাইরে তখন উন্মাদ প্রকৃতির তাণ্ডব চলেছে। ঝড়ে হওয়ার সাথে বৃষ্টির ঝাপটায় ব্যালকনির ভেতরে আছড়ে পড়ে ভিজিয়ে দিচ্ছে দুজনকে। সেই হিমেল হাওয়ার শরীর অবশ করা কাঁপন জাগছে থেকে থেকে বিদ্যুতের তীব্র চমকানি রাতের জমাট অন্ধকারে চিয়ে দিয়ে এক অদ্ভুত বিভীষিকা জন্ম দিচ্ছে। নির্জানা ভেবেছিল কাল রাত হয়তো সত্যটা এড়িয়ে যাবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে দীর্ঘ এক নিস্তব্ধতায় পর কাল রাত ভাঙা গলায় বলতে শুরু করলো, আমার আগে থেকে ওর জীবনে একজন ছিল। কোনো এক কারণে ওদের বিচ্ছেদ হয়েছিল, কিন্তু এরা ওকে খুব ভালোবাসতো। কিছুতেই ভুলতে পারছিল না সেই স্মৃতি। ঠিক সেই সময় আমি ওর জীবনে আসি। কয়েকটা দিন পাগলের মতো ওর পিছু ঘুরেছিলাম বলে হয়তো আমায় ও সত্যি পাগল ভেবে বসেছিল। আসলে ওই ছেলেটাকে ভোলার জন্য ও আমায় কেবল একটা মাধ্যম হিসেবে ব্যবহার করেছিল। কিন্তু শেষমেশে ও আর পারেনি। বিয়ের ঠিক আগের দিন যখন ওই ছেলেটা ফিরে এসে ক্ষমা চাইলো, এরা এক মুহূর্তেও ভাবেনি আমাকে কেবল একটা সরি বলেও ও ওর পুরনো ভালোবাসার কাছে ফিরে গেল। কারণ আমাকে ও কোনোদিন ভালোই বাসেনি বলে কালরব গা দুলিয়ে হাসতে লাগলো। সেই হাসি কোনো আনন্দ নয়, বরং এক বুক বিষাদারের আর্তনাদ। নির্জনা স্তব্ধ হয়ে গেল। কাল রাত এবার অস্থির হয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। আমি আস্তে একটা বলদ, বুঝলি? সব সময় ভুল সিদ্ধান্তই নিই। তোকে বিয়ে করাটাও ছিল আমার জীবনের একটা মস্ত বড় ভুল। আমার মাথার ভেতরটা এখন ভোঁ ভোঁ করছে, চারপাশটা অসহ্য ঠেকছে। আমি ঠিক কি করব, কোথায় যাব, কিছুই বুঝতে পারছি না। মরে গেলেও বোধহয় শান্তি পেতাম, কিন্তু সেইটুকু করার সাহসও নেই আমার। তুই বল না নির্জনা, একটু স্বস্তি পাওয়ার জন্য আমার এখন ঠিক কী করা উচিত? একটা আইডিয়া দে তো। কাল রাতে এমন ছটফটানি দেখে নির্জনা নিজের বুকেও এক অজানা অস্বস্তিটা ভিড় করলো। এমন ভেঙে পড়া মানুষকে ঠিক কোন ভাষায় সান্ত্বনা দিতে হয় তা তার জানা নেই। কাপা গলায় অপলান্ত স্বরে বলল, প্লিজ কাল রাত, একটু শান্ত হও। এভাবে কেন বলছো? কিন্তু কাল রাত থামলো না। সে দ্বিগুণ উন্মাদন ধরা গলায় আর্তনাদ করে উঠল, আমার বুকের ভেতরটা যেন আগ্নেয়গিরির মতো পুড়ে খাঁ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কে যেন মাথার ভেতর হাতুড়ি দিয়ে পেরেক ঢুকোচ্ছে। এই যন্ত্রণা আমি আর সইতে পারছি না নির্জানা, অসহ্য লাগছে সব। আমি আমি হয়তো পাগল হয়ে যাব, নয়তো মরে যাব ঝড়ে হওয়া আর বৃষ্টি অবিশ্রান শব্দের মাঝে। কাল রাত্রে হাহাকার মেশানো কথাগুলো আচমকায় থমকে গেল। নির্জানা নিজের কোমল হাতে তালু দিয়ে চেপে ধরে কালরপের মুখে। ঠিক সেই মুহূর্তে দূর আকাশে প্রচণ্ড শব্দ বাজ পড়ল। বিদ্যুতের সেই ক্ষণিক আলোয় দুজনের মুখোশটি উচ্চারিত হয়ে উঠল এক অপার্থী আভায়। নিরামিষকাল তারা একে অপরের চোখের গহীনে তাকিয়ে রইল। নির্জানা ঠোঁট নেড়ে কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু তার আগেই কাল রাতের উত্তপ্ত পুরুষালী ওষ্ঠধর প্রবল ঝড়ের মতো দখল করে নিল নির্জানার কম্পিত কোমল ওষ্ঠজোড়া। মুহূর্তে এক তীব্র বিদ্যুৎ তরঙ্গ নির্জানার শির দ্বারা বয়ে নেমে গেল। আকম্পিত এই স্পর্শে তার চেনা যেন মেঘের ঢাকা চাঁদের মতো আচ্ছন্ন হয়ে গেল। মস্তিষ্ক শূন্য, শরীর অবশ, কেবল এক অবাধ্য স্পন্দন তাকে গ্রাস করে নিল। কাল রাতের ভেতরটা পুঞ্জীভূত অস্বস্তিতা তখন আগ্নেয়গিরির লাভার মতো ফেটে পড়েছে। সে কি নিজের নিয়ন্ত্রণ বিসর্জন দিয়েছে, নাকি অদৃশ্য টানে হার মেনেছে? তা বোধগম্য হওয়ার আভাসটুকুও
প্রাকৃতি দেয়নি। বাইরের বাতাসে হাহাকার আর বৃষ্টির অঝরে বর্ষণের মাঝে কাল রাত নির্জনাকে পাঁজাকোলে করে নিয়ে এলো বিছানায়। জীবনে প্রথমবার কোনো পুরুষের এমন নিবিড় সৌন্দর্য আর গম্ভীর স্পর্শে নির্জনার নারীসত্তা এক অদ্ভুত নাজুকতায় নুয়ে পড়ল। সে বাধা দেওয়ার শক্তিটুকু হারিয়েছে, নাকি নিজেকে বিলিয়ে দেওয়ার এক গোপন ইচ্ছে মোহ হয়েছে বড় বেশি স্পষ্ট। সময় যত গড়তে লাগলো, কাল রাতের ছোঁয়া ততই নিবিড় হতে শুরু করলো। সেই কালবৈশাখীর রাতে যখন জানালার ওপাশে প্রকৃতির ধ্বংসলীলার মর্ত, ঘরের ভেতরে তখন তিল তিল করে গড়ে ওঠা হিমশীতল দেওয়ালটা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ঘৃণা, অভিমান আর একাকিত্ব দহন মুছে গিয়ে কেবল অবশিষ্টে রইল দুটি তপ্ত হৃদয় স্পন্দন। সেই মায়াবী অন্ধকারে তাদের মাঝে সমস্ত দূরত্ব ঘুচে গিয়ে একাকার হয়ে গেল দুটি প্রাণ। নির্জনা আর কাল রাতে একে অপরের মাঝে খুঁজে পেল এক বিচিত্র শান্তির আশ্রয়। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প এই অবেলায় চলবে।